কিছু পাবে না, তাই আজ থেকে ওকে আমি চেপে ধরবো সারাশি চাপ। চাপ চাপ চাপ, রক্তের চাপ, সুগারের চাপ, বাতের চাপ আমাকে বাপ বলে ছাড়বে, কিন্তু রানাটা গেল কোথায়? রানা ও এখন তোমার সঙ্গে দেখা করবে না মা। কেন? দেখা করলে যে স্নেহার বিয়ের কথাটা জানাতে হবে। সেই কথা তো আমি জানতে চাই। তোমার সে আশায় এক মুঠো ছাই। কেন রানা সেটা করবে কেন? ও যে তোমার সতীনের ছেলে, অমন একটা ধনীর ঘরে স্নেহার বিয়ে হোক সেটা দাদা চায় না। ওরে বাবা, তাই তো ভয়ঙ্কর হয় না? হ্যাঁ, ও একটা হায় না, আর ওর বউটা একটা সেয়ানা। তাই তো এখনো গুছিয়ে রেখেছে অনেক গয়না। সেই গয়না স্নেহার বিয়েতে দিতে হবে, তাই দাদা বিয়েটা ভেঙে দিতে চাইছে। ওদের দুজনকে আজ আমি বাড়ি থেকে তাড়াবো। তার আগে দাদার নামে থাকা সব সম্পত্তি তুমি আমার নামে করে দাও মা। মাইরি বলছি, ওই ঘরে স্নেহার বিয়ে দেবো, তোমাকে প্রতিদিন রাজভোগ খাওয়াবো। তাহলে তোর নামে সব সম্পত্তি লিখে দিতে আমি রানাকে বাধ্য করাবো। যদি না দেয় তাহলে ওরা গাড়িতে পড়ে মুখে রক্ত উঠে মরবে। না, ওই কথাটা আপনি বলবেন না। তাহলে আকাশটা মাটিতে ভেঙে পড়বে, বাতাসটা স্তব্ধ হয়ে যাবে, মাটিতে শুরু হয়ে যাবে ভূমিকম্প। এত ন্যায়, এত নিষ্ঠা, এত ভালোবাসার পরও আমাদের যদি গাড়ি চাপা পড়ে মুখে রক্ত উঠে মরতে হয়, তাহলে ভবিষ্যতে কোনো ছেলে আপনার মতন মাকে যে আর মা বলে ডাকবে না। কোনো বৌদি তার স্বামীর ভাইকে ঠাকুরপো বলে ডেকে নিজের সোনার গলার হাতটা খুলে দেবে না। কোনো দাদা তার বোনের উজ্জ্বল ভবিষ্যৎ করে তোলার জন্য রনরের মতন ছুটে যাবে না। ছুটে গেলেও তোমরা আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। তোমরা স্নেহার বিয়ে নিয়ে চক্রান্ত করছো। কেন? বিয়েটা কি ভেঙে গেছে নাকি? এই বিয়ে আমি বন্ধ করে দিয়ে এসেছি। না, তোমরা না বললে কি হবে? ছেলে টেরা, বেটে বামন, লম্বা তোর কাদের কাছে পড়বে? তা হোক, ছেলেরা হচ্ছে সোনার আংটি, একটু টেরা বাঁকা হলেও সে আংটির মূল্য কোনোদিন কমে না। তাছাড়া ওদের বিশাল ফ্ল্যাট, আর মানুষগুলো কেমন যেন অহংকারী। সে তো হবেই, ওরা তো আর তোমার মতো সাধারণ সরকারি কর্মচারী নাকি, রীতিমতো বিজনেসম্যান। তাছাড়া দেনা পাওনার খাইটাও যে বিশাল। বিজনেসম্যানের ঘরে মেয়ে দিতে গেলে দেনা পাওনা দিতে হয়, অন্যের স্বার্থ পূরণ করতে গেলে নিজেকে সর্বহারা হতে হয়, মানুষের লোভ লালসার জন্য নিজেকে বলি দিতে হয়। সবার স্বপ্ন পূরণ করার দায় যখন তোমার, তখন গাড়ি চাপা পড়ে মুখে রক্ত উঠে বলল সবার চাওয়া পাওয়া যে তোমাকে পূরণ করতে হবে। না বৌদি, দাদার যখন অপছন্দ তখন ওই ছেলেকে আমি বিয়ে করবো না। এই দেখ, তুই আবার কেঁদে উঠলি কেন? কি আশ্চর্য! নিজের সুখের জন্য কাউকে কাঁদালে সে তো কাঁদবেই। তুমি স্বার্থপর জানতাম, কিন্তু সেই স্বার্থের খড়গে বন্টিকে যে বলি দেবে তা আমি জানতাম না। রাহুল, ভবিষ্যতের কথা ভেবে কেন তুমি না বলে এসেছো? নিচে সরল হয়ে সবার গরল গলায় ধরে নীলকণ্ঠ হয়ে কেন তুমি আমাকে কাঁদাচ্ছ? তুমি কি জানো না এই সংসারটা সবার, তোমার একা নয়। সবার বোঝা যখন কাঁধে তুলে নিয়েছো, সবার অভিশাপ করিয়ে কেন তুমি আমাকে কান্নার সাথে ফেলেছো? না রকি, আমি কোনোদিন কাউকে কাঁদাইনি। তাই তো ওই বাড়িতে একটা করাট্টের লোককে দেখা সত্ত্বেও আমি 25শে ফাল্গুন ওখানে স্নেহার বিয়ে ফাইনাল করে দিয়ে এসেছি। হ্যাঁ গো বা, ওদের বিশাল বাড়ি, অনেক গাড়ি, কিন্তু লোকগুলো কোনো অহংকার নেই। আর ছেলে টেরা, বেটে বামন নয় রে, একদম সিনেমার হিরোর মতো দেখতে, তোর সঙ্গে দারুণ মানাবে। আর তাই তো আমি রাজি হয়ে গেছি। বলো বলো ঠাকুরপো, বলো তোমার দাদার বিয়ে ডেটটা ফাইনাল করেছে কোনো স্বাস্থ্যকরের মতো কাজ করেছে? বলুন মা বলুন, এরপরেও তো কেউ কাঁদবে, কেউ গাড়ি চাপা পড়ে মুখে রক্ত উঠে মরবে? আমি তো আমার মেয়ের কথা চিন্তা করে বলছিলাম, যতই হোক আমি তোর মা। আমি ওর ভবিষ্যতের কথা ভেবে এর আগের মাথায় কথাটা বলে ফেলেছি। আসলে আমি জানি ওই ঘরে স্নেহার বিয়ে হলে স্নেহার সুখী হবে, তাই স্নেহার সুখ যখন সবার কাম্য, তখন দেনা পাওনার কথাটাও তো ভাবতে হবে। যদি অরিন্দম রায়চৌধুরী বিনা পণে ছেলের বিয়ে দেওয়ার কথা বললেও আমাদের তো একটা কর্তব্য আছে। তাই গয়নাগাটি, আসবাবপত্র, কাপড় চোপড়, সব মিলিয়ে তো প্রায় $1,05,000 টাকা দরকার। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা, ছোটটাও কিছু দেবে। আমি আমি কোত্থেকে দেবো? আমার তো তেমন কোনো আয় নেই। সেখানে ছোটদা মেঘা সিরিয়াল করার জন্য শিল্পীদের বন্ড করে অ্যাডভান্স দিচ্ছিস, অথচ বোনের বিয়ের জন্য কিছু হেল্প করতে পারবি না। চুপ কর, ওসব মিথ্যা কথা তোকে কে বলেছে? ঠিক আছে, কথাটা যদি মিথ্যেই ধরে নি, তাহলে বৌদি যে সেদিন তোকে হাতটা দিয়েছিল সেই হাতটা দে, ওই হাতটা পেলে অনেক টাকা বেঁচে যাবে। বেঁচে তো যেত, কিন্তু ওটা বোধহয় খোকা খরচ করে ফেলেছে। হ্যাঁ মা, তুমি
তুমি তোমার হাতটা দাও মা, স্বার্থপরে দেখুক তুমি আমার ভবিষ্যৎ ভাবনায় কেমন কর্তব্যী অবিচল। না বাবা, এ হার আমি হাত ছাড়া করব না। ভবিষ্যতে কেউ যদি আমাকে না দেখে, এই হারটাই আমার সম্বল। সবাই দেখলেন তো, এরাই আমার আপনজন, এরাই দাদা বৌদির মুন্ডুপাত করছে। তাই আমি তোমাদের পা ছুঁয়ে বলছি, ওই মুখোশধারী শয়তানদের না ভালোবেসে, ওদের শোষণে নিজেদের শোষিত না করে, ওই অরিন্দম রায়চৌধুরীকে জানিয়ে দাও এই বিয়ে হবে না। হবে না? হবে। আমি যখন কথা দিচ্ছি আশিসের সঙ্গে 25 ফাল্গুনি তোর বিয়ে হবে। আমি আমার সমস্ত গয়না দিয়ে ওকে অপরূপ সাজে সাজিয়ে দেব। আমি আমার নাম থেকে গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা এনে তোর বিয়ে দেবো। মা ভাই আত্মীয় স্বজন সবাইকে মিলে আনন্দে নাচবো। আর ওকে জড়িয়ে ধরে বলবো, আমাদের চেহারা বেবি রূপর মাথায় দিয়ে, সোনার ছেলে নিয়ে যাবে রূপর মাথায় দিয়ে, সোনার ছেলে নিয়ে যাবে রূপর মাথায় দিয়ে, আমাদের চেহারা বেবি রূপর মাথায় দিয়ে, সোনার ছেলে নিয়ে যাবে রূপর মাথায় দিয়ে। मेरे प्यारी बहनी अपने की दुल्हनिया, मेरे प्यारी बहनी अपने की दुल्हनिया, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा। দাদা বৌদি, তোমরা মানুষ নয়, ভগবান আর ভগবতী, ত্যাগ আর ভালোবাসার ভাস্কর্য। কিন্তু আমাকে সুখী করতে গিয়ে তোমরা যদি সর্বহারা হয়ে যাও, তবু তো সবাই বলবে আমরা স্বার্থপর নই, সবার জন্য সবকিছু বিলিয়ে দিতে পারি। নরকে জন্ম হলো আমরা যে সবাইকে ভালোবাসতে পারি। তাই তো সর্বহারা হব জেনেও গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করতে ছুটে চললো এই রানার। পরিষ্কার করে দেওয়া। আমার চিরশত্রু এই রানারের বংশটাকে এই পৃথিবী থেকে পরিষ্কার করে দেওয়া। ওর বউ রাখিকে এনে ফেলবো আমার শোয়ার খাটে। শালা ওর জন্য আমার মাথার চুল গেছে, আবার আমাকে তাড়াবার জন্য ননদকে বাড়িতে বিয়ে দিতে চাইছে। এমন পেঁচ মারবো যে পেঁচ ওর গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে যাবে। আমি অনন্ত না, আমার একটাই কথা, ভাগ বিরোধী ভাগ। আমি কিন্তু ভেঙে যাবার মেয়ে নই মিস্টার অনন্ত না। সবাইকে ভেঙে তার রস নিংড়ে নিয়ে নিজের লাইফকে এনজয় করেই আমার সৃষ্টি। বৃষ্টি, ওই সৃষ্টিকে ভাসিয়ে দেওয়ার জন্য বাইরে প্রবল বৃষ্টি। বৃষ্টিতে ভাসলে বাড়ি জীবনের কৃষ্টি। আমার কথা না মানলে আমি করবো অনাসৃষ্টি। বুঝে নিয়েছি আপনার চোখে সেই কুদৃষ্টি। বুঝতেই যখন পেরেছো, তাহলে আমার কথা মতো কাজ না করে সরে যাচ্ছ কেন? বস, এসো আমার পাশে বসো। তোমাকে যে নতুন ছবির অর্ডারগুলো পাইয়ে দিয়েছি তার কত দূরে গেলো সব বলো। নতুন ছবির প্রযোজক মিস্টার রাহুল সিং একটা নেকলেস ছাড়া কিছু যায়নি। কেন দেয়নি বলো, কেন দেয়নি? তোমার শরীরের 100% দেখিয়ে কেন সব শুষে নাও নে? এবারে এলে যৌবনে জারক রসে ডুবিয়ে আমি সব কিছু শুষে নেব। কিন্তু নো, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। ওই রাহুলের দাদা রানার সম্পত্তি বিক্রি করতে গ্রামে গেছে। ও ফেরার সাথে সাথে সব টাকা হাতিয়ে ওই রাহুল যেন তোমার হাতে দিতে বাধ্য হয়। আচ্ছা, আমার ভাগনা আসিছে, তুমি কি করেছো? ওকে মদ খাইয়ে ওর বাবার সামনে আমি প্রেজেন্ট করে দিই। আর তাতে আমার জাম্বুর প্লাস্টিক পাংচার হসত তোমাকে দেখতে চাইছি। দেখলে কি করবে? বিয়ে দিয়ে আশিসের বউ করে নেবে। হ্যাঁ, বউ। আমাদের তো প্রতিদিনই বিয়ে হচ্ছে, তাছাড়া আমি আশিসকে বিয়ে করতে পারি, তার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। কেন আমি টাকা দেবো কেন? কেন আবার? এই বিয়েটা হলে রাহুলের বোনের বিয়েটা ভেঙে যাবে, তাতে আপনার অনেক টাকা লাভ হবে। আর তা থেকে আমাকে কিছু টাকা না দিলে আমি কিন্তু এক রাতের বউ হতে পারবো না।
ও কথা বলতে নেই সোনামণি, ও কথা বলতে নেই। তুমি এবারের বউ হলে সত্যি আমার লাভ, তাই লাভের জন্য তোমাকে আমি আরো 1 লাখ টাকা দেবো। ওকে? ফাটা ঢা, আমার সঙ্গে নাটক করো না মামনি, তাহলে নগ্ন করে গণধর্ষণে মেরে গাছে ঝুলিয়ে পোস্টার করে দেব, কারণ পদবী আমার না। কাজী কিন্তু আমি মেঘে কোপা তুমি বাঘ হলেও আমি কিন্তু বাবালি। তাই কাবালিকে কিভাবে বাঘের গলায় ফাঁস লাগিয়ে নাচাতে হয় সেটা কিন্তু আমি জানি। তোমার সঙ্গে সেই নাচটা প্র্যাকটিস করে সিরিয়ালে নাচার জন্যই তো আমি ছুটে এসেছি। আরে রাহুল, এই জন্য না আমি তোকে ভীষণ লাইক করি। বাট তোমার সিরিয়ালটা কত দূর? অনেকটা এগিয়ে গেছে। সিরিয়ালটার নাম দেবো ভাবছি ড্যান্স ধামাকার মেয়ে। ফাটাফাটি, ইয়াং জেনারেশন গিলে খাবে। আরে নিজে ইয়াং হয়ে ইয়াং জেনারেশনের জন্যই তো কাহিনীটা করছি। তবে তোমাকে পুরো ছবিটাই ন্যাকেড হয়ে অভিনয় করতে হবে। আরে তোমার ছবিটা হিট করার জন্য না আমি 3-4টে ছেলেকে বিয়ে করতেও রাজি, কিন্তু ওই ন্যাকেড ড্রেস পরে বৃষ্টিতে ভিজে সেক্স অ্যাপিল করতেও আমি প্রস্তুত। কিন্তু তার জন্য না ওকে ডবল স্যালারি দিতে হবে। দেবো দেবো, দাদা গ্রামের জমি বিক্রি করে ঘরে ফিরুক, তখন সব টাকা এনে আমি তোমার হাতে তুলে দেবো। রাহুল, আপাতত এই 1 লাখ টাকা রাখো। সত্যি সত্যি তোমাকে দেখার পর থেকে আমি আমার হৃদয়ের সব ভালোবাসা তোমাকে দিয়ে ফেলেছি। তাই তুমিও তোমার জীবন থেকে সবাইকে আউট করে আমার সঙ্গে চুটিয়ে অভিনয়টা করো, না হলে আমি কিন্তু আত্মহত্যা করবে? করো, কারণ এইসবরা কারণ নয়। রূপের হাটে খদ্দেরদের পশুরা সাজিয়ে তাদের পাগল করে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য, আর ছেলেদের নাচানোই আমার একমাত্র কাজ। জীবন সার্কাসের রিং মাস্টার হয়ে আমাকেও কি তুমি নাচাচ্ছ শুভ্রা? এসব কথা কেন বলছো? বলছে কি আর সাধে, তোমার ফ্ল্যাটে আস্তে আস্তে ওই রাহুল সেন আর অনন্তনাথকে যে বেরিয়ে দিতে দেখলাম, তো তাতে কি হয়েছে? আমি না একসঙ্গে 3-4টে ছবিতে অভিনয় করছি। তার মানে আমার লাভ এক্সপ্রেস তাহলে পরিণয়ের আগেই অ্যাক্সিডেন্ট করবে? না সকল না, তোমার লাভ এক্সপ্রেস সবাইকে ছাড়িয়ে সংসার স্টেশনে পৌঁছবে। ভুল ভুল শুভ্রা, ভুল। দিন দিন যেভাবে তোমার চাহিদা বাড়ছে, পরপর তুমি যেভাবে লোভী হয়ে উঠছো, তাতে আমার মনে হয় জীবন নাটকে ওরা সাকসেসফুল হলেও আমার শিখে ছিড়বে না। ও নটি বয়, এসব কথা কেন ভাবছো? আমার উপর কি তোমার কোনো ভরসা নেই? কি করে ভরসা থাকবে শুভ্রা? সকাল, আমার তো আর অনন্তনাগের মতো জামাইবাবুর লক্ষ লক্ষ টাকা নেই, আশিসের মতো রূপ নেই, নেই অভিজাতশীল বংশ পরিচয়, আবার রাহুল সেনের মতো দুঃখের ছেঁড়া কাঁথায় শুয়ে সুখ ভোগের দিবার স্বপ্নও নেই। না থাকলেও তোমার অন্তরে আছে কি শুভ্রা? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। শুভ্রা, স্বপ্ন আমার ছোট্ট আশা, তোমাকে আমি দিয়েছি দোহ মন, তুমি আমার কাদা হাসা। তাই যদি মনে করো তাহলে কেন ওদের কথা রাজি হচ্ছ? কেন লাখ লাখ টাকা নিচ্ছ? তোমার অন্তরে কি একটু দয়া মায়া নেই শুভ্রা? ও সকাল, স্টপ স্টপ স্টপ। শুভ্রা, এই কথার উত্তরটা তুমি আমার কাছ থেকে জানতে চেও না। শুধু এইটুকু মনে রেখো, টাকা নিয়ে অভিনয় করা ছাড়া আমার অন্তরটা যে অন্তর সার শূন্য। ওই শূন্যস্থান পূরণ করার জন্য তুমি রাহুল সেনকে নট করে ওর দাদা বৌদিকে বাঁচতে দাও, অনন্তনাথকে না বলে আশিসকে বিয়ে না করে ওর বাবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনো। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও তোমার ওই শূন্যস্থান আমি পূরণ করব শুভ্রা। আর তা যদি না করো তাহলে জানবো তুমি জাত অভিনেত্রী,
আমার সঙ্গেও তুমি অভিনয় করছো। অভিনয় যেও না, আমি এখনই তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না সকাল, পাচ্ছি না। ও শুভ্রা, কার প্রশ্নের উত্তর দিতে পারছো না? আরে আমি না আমার নিজের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না, তবে তোমার উপর না আমি ভীষণ রেগে আছি। কেন? কত ঘন্টা পরে এলে বলো তো? 24 ঘন্টা। আমার মনে হচ্ছে 24 দিন। সেটা আমার প্রতি তোমার ভালোবাসা বিরহ ব্যথা। এই ব্যথাটা কি নিছক মুখের কথা? না, মুখের কথা নয়, আমি একটা কথা বলার জন্য আজকে ছুটে এসেছি। কি কথা? আমার ড্যাড তোমাকে একবার দেখতে চান। কেন? তাই আজ আমার সঙ্গে আমাদের বাড়িতে তোমাকে যেতে হবে। ড্যাড হঠাৎ আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, পাত্রীও ঠিক করে ফেলেছেন, কিন্তু তোমার সঙ্গে আমার প্রগাঢ় ভালোবাসার কথা শুনে তোমাকে দেখতে চাইছেন। কিন্তু কাল সকালের ফ্লাইটে আমাকে মুম্বাই যেতে হবে। মুম্বাই? হ্যাঁ, আজ কিংবা কাল আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। তাছাড়া আমি একসঙ্গে 3 ছবিতে অভিনয় করছি। ড্যাড আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে, তাই মুম্বাই যাওয়াটা তুমি ক্যান্সেল করো। তা কি করে সম্ভব? লক্ষ লক্ষ টাকার ব্যাপার, তাছাড়া অনেক টাকা আমি অ্যাডভান্স নিয়ে ফেলেছি। সেটাকে আমি ফিরে দেবো। তাছাড়া বিয়ের পর তোমাকে তার অভিনয় করতে হবে না। ও মাই হিরো, হোয়াট ডু ইউ মিন? আই মিন বিজনেসম্যান অরিন্দম রায়চৌধুরী তার পুত্রবধূকে তার অভিনয় করতে দেবে না। বিখ্যাত অভিনেত্রী মিস শুভ্রা রায় 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে ঘোরাফেরা করবে আর এই বাচ্চা কাচ্চার মা হবে? ইয়েস, এটাই সংসারের নিয়ম, এটাই ভালোবাসার পূর্ণতা। ভালোবাসার পূর্ণ বিকাশ বিয়ের আগে? তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? চাই, সেটা মুম্বাই থেকে ফিরে আসার পর। না, আজই আমার সঙ্গে আমাদের বাড়িতে তোমাকে যেতে হবে। আসিস? ড্যাড আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে ওই সময়ের মধ্যে আমাদের বাড়িতে যে আমার সম্মানটা তুমি রাখবে। আর তা নাহলে জানবো জীবনের রঙ্গমঞ্চে বা রূপালী পর্দায় তুমি শুধু আমার সঙ্গে অভিনয় করেছো, ভালোবাসনি, ভালোবাসতে পারোনি। আসিস, শুনে যাও, আমার উপর রাগ করে চলে যাও না। আসিস, আসিস, আসিস। আশিস তোমার কাছে এসেছিল? হ্যাঁ, এসেছিল। ও আমাকে বিয়ের কথা বলেছিল। তার মানে ওর সঙ্গেও তুমি ভালোবাসার কথা বলো? হ্যাঁ বলি, কারণ ওকে আমার ভালো লাগে। ওই ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয় শুভ্রা। আর সেই ভালোবাসাটা বিয়ের প্রেমে বন্দী হয় না সকাল, যে সম্পর্কটা হয়তো তোমার সঙ্গে আমার হবে। ও শুভ্রা, তুমি ঠিক বলছো তো? ঠিক কিনা বেঠিক সেটা আমি জানি না, তবে সময় সেটা বলবে। ওকে আমি এক পর্যন্ত এনে তিরবেলা পাখির মতো ফিরিয়ে দিয়েছি। ভালোই হয়েছে, ওকে ফিরে দিয়ে নিরাশার নেবু নেবু প্রদীপটা তুমি যে উস্কিয়ে দিয়েছো। সকাল, তাই তোমাকে আমি একটা উপহার দেবো শুভ্রা। হ্যাঁ শুভ্রা, এই উপহার দেখে? তুমি আর আমি সত্যি সত্যি হিন্দি ছবিতে কাজ পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি? এই দেখো। কিন্তু খবরটা এত ছোট করে চেপেছে কেন? কি করবে, কাল যে হাওড়া আপ গৌহাটি এক্সপ্রেস সপ্তগ্রামের কাছে অ্যাক্সিডেন্ট করেছে। দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপর উঠে ট্রেনটি লৌহ পিণ্ডে পরিণত হয়েছে। শতাধিক লোক নিহত, অসংখ্য লোক আহত হয়েছে। নিজের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষিত হয়েছে। ভাবতে পারছি না মানুষটাকে আমি কিচ্ছু ভাবতে পারছি না। সপ্তগ্রামে থাকা সমস্ত সম্পত্তি বিক্রি করে বোনের বিয়ের জন্য টাকা জোগাড় করতে গেল, বিয়ের সমস্ত দায় আমার উপর চাপিয়ে দিয়ে। তো মাস্টার কোনো খবরই পাচ্ছি না। না না না, আজই মনে হয় ফিরে আসবে, আবার সেদিনের মতন আমাকে জড়িয়ে ধরে বলবে, এই রাখি, আমি এসেছি। আমি তো রাখি নই, আমি অন্তিম শরতে ঝরে পড়া পদ্ম। আর আমি যে সে পদ্মের কৃষ্ণ ভ্রমর। ভ্রমর কিন্তু বরাবর চুম্বন চোর, শুধু মধু লুটে নিয়ে পালায়। তোমার প্রেমের রেণু যে আমার সারা গায়ে জড়িয়ে গেছে, তাই তো পরাগ মিলন না করে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। পরাগ মিলন হলো পদ্মের পুষ্পাক্ষী থেকে যে তুমি কোনো ফল পাবে না। তাহলে এত ভালোবেসে আমি কি পেলাম? পেলে আমাকে, পেলে মা ভাই বোন স্নেহ আদর, পেলে সকলের আশীর্বাদ। তা যদি পেয়ে থাকি তা তো তোমার জন্যই পেয়েছি। আমি যে তোমাকে আমার জীবন বলে জেনেছি, পাওয়ার অঙ্কটা না কষে দেওয়ার ভান্ডারটা যে উজাড় করে দিয়েছি। সবাইকে যদি সব দিয়ে দাও তাহলে আমি কি পাবো? তা আমি জানি না, তোমার সমস্ত কর্তব্য সেরে তুমি আমার কাছে ফিরে আসবে, তারপর দুজনে মিলে ভেসে যাব খুশির মোহনায়। যেখানে নদী আর সাগর মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে আমরা দুজনে মিলে সঙ্গমের জলোচ্ছ্বাস তুলে বলবো, রিম ঝিম রিম ঝিম রুম ঝুম রুম ঝুম ভিগি ভিগি রুদ্র মে তুম হম হম হো চলতে চলতে
কি ফিরে এসেছে? কই আজও তো কোনো ফেরার খবর নেই। বৌদি এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। বাসর ঘরে কি করে নিজেকে উপহার দেবে সেটাই শুধু ভাবো। তুমি কি বলছো? আমি কি তোমার স্বামী না? যখন স্বামী পরশ পাবে তখন দেখবে দাদা বৌদি হয়ে গেছে পর, আপন হচ্ছে বর। তখন এই দাদা বৌদির ভালোবাসা ভুলে গিয়ে ধরবে প্রেম জ্বর। সেই জ্বর তো তুমি এখন ধরো। এটা কমে যাবে তোমার দাদাটা চুম্বনে। তোমার প্রেম জ্বরটা যে জ্বালিয়ে মারবে। মেয়ে হয়ে জন্মানোর অপরাধে ঘরে বাইরে সমানে জ্বলছি। শুধু তুমি আর দাদা আছো বলে এই যাত্রায় বেঁচে গেছে। নাহলে মা ছোটদার স্বার্থপরতার খাড়ায় এতদিন হয়তো বলি হয়ে যেতাম। না, গুরুজনের সম্পর্কে এই কথা বলতেনি। ওরা যদি গুরুজন হয়ে দাদার মতো গুরুজনকে অভিশাপ দিতে পারতো না, মা অভিশাপ দিতে পারতো না। সবকিছু আমার জন্য বৌদি। বিয়ের আগে আমার যদি মৃত্যু হতো। না, এই অলক্ষণের কথা তুমি একদম বলবে না। তোমার যদি কিছু হয়ে যায় আমাদের ভালোবাসা সব ব্যর্থ হয়ে যাবে। ভালোবাসা দিতে গিয়ে দাদার যদি কিছু না, তোমার দাদার কিচ্ছু হবে না। প্রত্যেক দিন আমি ঠাকুরের পা ছুঁয়ে সেই সিঁদুর আমি সিঁদুরে পড়ি। আমার সিঁদুরের জোর আর ভালোবাসার বন্ধন তোমার দাদাকে আমার কাছে ফিরে আসতেই হবে। সত্যি বৌদি, তোমার মনের জোর যেন সত্যি হয়। আমার দাদা যেন এক্ষুনি ফিরে আসে। তোমার দাদাকে ফিরে আসতেই হবে। তাই দাদা চিন্তা না করে নিজের হবু বরের চিন্তা করো, বুঝেছো? বন্ধ করো এই সর্বনাশা হাসি। এ বাড়ির সব আলো নিভিয়ে দাও। চৌধুরী বাড়িতে ফোন করে জানিয়ে দাও স্নেহার বিয়ে হবে না। কেন? আমাদের সপ্তগ্রামে যাওয়ার একমাত্র ট্রেন হাওড়া গুয়াহাটি এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে। ওই অ্যাক্সিডেন্টে অনেকে মারা গেছে, অনেকে আহত হসপিটালাইজ হয়েছে। না, হতে পারে না। কেন্দ্র রেলমন্ত্রী, আসাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাই ঘটনাস্থলে রয়েছেন। সবাই প্রত্যেক যাত্রীর জন্য 3 লাখ এবং 5 লাখ টাকা করে পরিবারের হাতে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু তুমি আমাদের শোনাচ্ছ কেন? ওই ট্রেনে যে দাদা ছিল তাই দাদাও বোধহয় হতে পারে না। না না, ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো। আমার দাদা কিছু হয়নি। আমার দাদা তুমি ঠিক বলেছো, তোমার দাদা কিচ্ছু হয়নি, তোমার দাদা ভালো আছে। সেটা কনফার্ম করার জন্যই আমি এখনই থানায় যাব হাওড়া স্টেশনে। কোথাও যেতে হবে না, তোমরা বিয়ে তোড়জোড় করো। তোমার দাদা ঠিক সময় ফিরে আসবে। তাহলে ও এখনো ফিরছে না কেন? ওকে জানি না ও টাকা না নিয়ে এলে এখানে কোনো কিছু হবে না। না হলেও দাদার ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। না, মানে না, এই কথা আমি বিশ্বাস করি না। ওর জন্য তোমাকে অধৈর্য হয়েও না। চুপ কর। বিধবা পালা। ও লক্ষ্মী, ন্যাচারালি তুই তো এই জীবনে কোনোদিন মা হতে পারবি না। তাই তুই কি করে বুঝবি মায়ের অন্তরের জ্বালা? বুঝি বুঝি মা, বুঝি। আরে বুঝি বলেই তো এদের উজ্জ্বল ভবিষ্যৎ করে দেওয়ার জন্য নিজে কোনোদিন মা হইনি। বুঝি বলেই তো আপনি গাড়ি চাপা পড়ে মুখে রক্ত উঠে মরার কথা বলার পরও শুধু চোখে জল ফেলেছি, মুখে কিচ্ছু বলিনি। বুঝি বলেই তো আপনি শয়তান স্বার্থপর বলার পরও ওকে গায়ে যেতে দিয়েছে। বুঝি বলেই তো নিজের গয়নাগুলো ভেঙে স্যার বিয়ের তোড়জোড় করছে। আস্তাই সব বুঝে দৃঢ় কণ্ঠে বলছে ওর কিছু হয়নি আর হতে পারে না। হয়েই কিন্তু গেছে বৌদি। আমি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্টের কথা শুনে আমাকে স্পটে যেতে হয়েছিল। স্পটে এই হাত ঘড়িটা দেখে চিনতে পারি এটা দাদা। না হলে হয়তো ভালো হতো। বিশেষ কারণে দীর্ঘদিন ওর সঙ্গে থাকার পর আমি জানি ওটা দাদা। তাই ডেড বডিটাও না পেলেও আমি কনফার্ম দাদা দাদা সত্যি সত্যি মারা গেছে। এমন পরোপকারী সত্য মানুষটাকে কেড়ে নিয়ে ভগবান আমার ভালোবাসা বিশ্বাসকে ভেঙে দিতে পারে না। যদি ভেঙে দেয় তাহলে কোনো মানুষ সৎ থেকে সৎ কর্ম করে সমাজের ময়লা পরিষ্কার করবে না। ভাই বোন স্ত্রীকে নিয়ে সুখের স্বপ্ন দেখবে না। হয়ে যাবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই বাণী এত নেই, এত নিষ্ঠা, এত মানবতা দেখানোর পরও ভগবান তার হিসাবের ক্যালকুলেটরে মৃত্যুর বোতামটা টেপেন। তাহলে
ভালোবেসে কি বা পেলাম? বৌদি পাবে না। ভালোবেসে তুমি কিছুই পাবে না। আমি অনন্ত না, এইভাবে সব করে দেব ভাই। কি করে হবে? ওই নাচনে ওলি মেয়েটা যে তোমার চুল নিয়েছিল, সাজিয়ে দিয়েছিল কালামুখ বাঁদর। এই বাঁদর এবার ওকে চাদর মুড়ি দিয়ে বিছানায় ফেল, ওর মধু খাবে, মধু। চান্স পেলে ওকে কিন্তু তোমার নতুন ছবির নাচনেওয়ালি নায়িকা করবো। নাচতে একদিন হবে, আর আমাকে দিতে হবে ওর ফুটন্ত যৌবন। ওর যৌবনের মৌবনে উন্মত্ত ভ্রমর আছে, তুমি পেতে চাইলে এবার তোমার পা কাটবে। তার আগে ওর হাতটা আমি কেটে নিয়েছি। মানে 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 ওই রানার সেন সম্পত্তি বিক্রি করার জন্য হাওড়া গুয়াহাটি এক্সপ্রেসে চেপে গায়ে যাচ্ছিল, আর ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার গুন্ডার দল ওর হাতটাকে কেটে দিয়ে বডিটাকে মর্গের গাড়িতে তুলে দিয়েছে। তাহলে তো ওর বউটা এবার তোমার বিছানায় এসে আরে গেছে। এসে গেছে মানে এই তো দেওর রাহুল সেনের মনে আমি ভোগের নেশা ধরিয়ে দিয়েছে, আর ওই নেশায় উন্মাদ হয়ে বৌদিকে বাড়ি থেকে তাড়াবে। আর ঠাকুরজির বিয়ে না হওয়ার জন্য ওর মা হাতে ঝাঁটা ধরবে। তখন বেচারি ভালোবাসার পাত্তাড়ি গুটিয়ে আবার পায়ে ঘুঙুর বাঁধবে। তখন ওই রাখি সেনকে আমি আমার বুলু ফিল্মের নায়িকা করবো মায়েরে, কারণ ওই রানার ট্রেন অ্যাক্সিডেন্টে হয়ে গেছে পরিষ্কার। মিথ্যা! তোমাদের ও কথা আমি কখনো বিশ্বাস করি না। ও জামু, এটা আমাদের কথা নয়, ওই অ্যাক্সিডেন্টের কথা খবর কাগজে চেপেছে, টিভিতে বারবার সম্প্রচার করছে। এই দেখুন সেই কাগজ। জাম্বুকে দেখা। আইসি, এই যে রানের নামটা উঠে আসছে কেন? উঠবে না, ওই ট্রেনেই তো রানার ছিল জাম্বু, গায়ের সামান্য সম্পত্তি বিক্রি করতে গেছিল। আমাকে এখনই ওই বাড়িতে যেতে হয়। এরপরেও তুমি ওখানে যাবে? মানুষ হলে তুমিও যেতে। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু কোনো কিন্তু নয় স্যার, তো কোনো কিন্তু নয়। ভেবে দেখো, যে ছেলেটা আমাদের ঘরে তার বোনের বিয়ে দিতে এসে নিজের জীবন দিল, সেই পরিবারের পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্য। জাম্বু! তাছাড়া বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। জাম্বু! তাই আমি ওই বাড়িতে চললাম। আমি তোমাকে যেতে দেব না। কেন, তুমি কি আমাকে বাধা দেবে নাকি? দেবে না মানে? ওখানে গেলে যে আসল রহস্য ফাঁস হয়ে যাবে। সার্থক! না না, তা নয়, তা নয়। আসলে যে মেয়ের সঙ্গে ভাগনার বিয়ের কথা হতে না হতেই ও দাদা পটল তুললো, সে মেয়েটা নিশ্চিত একটা কল সফেনি। তাই বলছিলাম ওখানে গেলে। তোমার মতো কাল সাপের বিষে যখন এখনো আমি মরিনি, তখন ওই সাপিনীর বিষে আমার কিছুই হবে না। করুন, সত্যের সূর্যকে একখণ্ড কালো মেঘে রাস্তায় ঢাকবেন না, সত্যের মন্দিরে মিথ্যে ঢিল ছুড়বেন না। তাতে যেমন মন্দিরটা ভাঙবে না, আপনাদের সংসারও পাবে না সূর্যের আলো। তার মানে আমার সংসার সত্যের মন্দির, আমার স্বামী সেখানকার সূর্য, আমার ঠাকুরের সূর্যের ফোঁটা ফুল সাপিনী নয়। এদের কথায় ওই সংসারে ঢিল মারলে আপনার সংসারে কোনদিন খুশির আলো জ্বলবে না। সেটা আমি উপলব্ধি করতে পেরেছি, কিন্তু তুমি? আমি নারায়ণের স্ত্রী রাখি সেন। রাখি সেন? কিন্তু আপনি? আমার শালা অন্ত। আপনার অন্তিম অবস্থা করবার জন্য এখানে শীত কেটেছে, স্নেহার মতন সাপিনী এলে এই দুধটা কিন্তু পালাবে এই কথা বলার জন্য এখানে এসেছো নাকি? না, তোমার ফাটা ঢাকটা ফাটিয়ে দেব বলে এসেছি। তুমি কি অন্তকে চেনো নাকি মা রাখি? তাই তোমাকে দেখার পর থেকে ওনার কপালে চিন্তার ভাঁজ। ওসব কথা বাদ দিন, আমি যেই কথাটা বলতে এসেছিলাম সেটা হলো স্নেহা আর আশিসের বিয়ের ব্যাপারটা তো। হ্যাঁ, কিন্তু আপনার স্বামী যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাতে কি আপনার কোনো কালো হাত আছে? না 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 না, ওর হাত থাকবে কেন? ওর হাত থাকবে কেন? মিডিয়াতে যে এই কথা প্রচার করেছে। না না না, ওই কথা আমি বিশ্বাস করি না। আর সেই জন্য বুঝি এখনো স্মৃতির সিঁদুরটা মোচ্ছেন নিরাক্ষী দেবী। শুধু হাতের ঘড়িটাই প্রমাণ। আর জাত দেওয়া সিঁদুর এতদিন পড়েছি, ধরেছি, বহন করেছি,
সেটা কি এত তাড়াতাড়ি মুছে ফেলা যায় অন্ত বাবু? যে নেই তার স্মৃতি বহন করতে নেই মা। জানি, আমি সব জানি, তবু শাস্ত্রের নিয়ম অনুযায়ী 12টি বছর এই স্মৃতি আমি বহন করে চলবো। ওর আরাধ্য কাজগুলো শেষ করে সবাইকে দেব আমার ভালোবাসা। বিনিময়ে তুমি কিছু পাবে না। পাবো, পাবো, সাবিত্রী যেমন সিঁদুর জলে সত্যবানকে ফিরিয়ে এনেছিল, দেবসভায় নৃত্য করে বেহুলা যেমন লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়েছিল, তেমন আমার স্বামীকে ফিরিয়ে এনে আমিও প্রমাণ করে দেব ভালোবাসলে সবকিছু পাওয়া যায়। কিন্তু আপনার সেই ভালোবাসার জন্য আমরা একদিনও অপেক্ষা করব না। অপেক্ষা না করার কথাই তো বলতে এসেছি। ঢাক এসেছে যখন, তখন স্নেহা আর আশিসের বিয়ে হবে। হবে না। কেন? আরে একে তো ননদ্রি কালসাপিনি, তারপর যে বাড়ির বউ বিধবা হওয়া সত্ত্বেও সধবার বেশে এসে অরিন্দম রায় চৌধুরী ছেলের সঙ্গে সম্বন্ধ করতে চায়। সেই মহিষী নারীর মনের জোরের কাছে এই অরিন্দম রায় চৌধুরীর মতো রাজবাড়ির লোক আজ অবনত মস্তকে বলছে ওই বিয়ে হবে না। হবে। আশিস, আশিস তুই কি বলছিস? তুই সেই ডানাকাটা সুন্দরী নায়িকা শুভ্রাকে এখানে আনিসনি? না ড্যাড, ও আর কোনোদিন এ বাড়িতে আসবে না। ড্যাডের সঙ্গে দেখা করাচ্ছে, ওর যে বড় কাজ আছে মামা। আজ আমি ঘুচিয়ে দেবো শালা। পারবে না। ও একটা হিন্দি ছবিতে কাজ পেয়েছে, তাই আজকে সকালে ফ্ল্যাটেই মুম্বাই চলে গেছে। 1 সপ্তাহ আগে কলকাতা ফিরবে না। ও আচ্ছা 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 আচ্ছা, তা কিছু তো যাক 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 না, সিনেমার উঠতি হিরোইন বলে কথা। আজ নয় কাল এসে জাম্বুর সঙ্গে দেখা করে বিয়েটা ফাইনাল করে যাবে, নাকি বলেন জাম্বু? অন্ত বলুন না। অরিন্দম রায় চৌধুরীর সংবিধানে কাল বলে কোনো শব্দ নেই। জাম্বু আশিসকে বাচ্চা ছেলে বলে কাল কাল ভেবে আমি অনেক কাল কুল হজম করেছি, কিন্তু আর নয়। আমার মনে হয় একটু সময় দিলে ভালো হয় চৌধুরী বাবু। আমিও ভালোবাসার পূজারি নেই। এখানে এসে যখন ওদের ভালোবাসার কথা শুনলাম, পাত্রীপক্ষ হয়ে আমি আপনার কাছে অনুরোধ করে বলছি ওদের ভালোবাসাটা ফলপ্রসূ করতে আর একটু সময় দিন। না, তার আর কোনো প্রয়োজন নেই। আশিস! এতদিন আমি ড্যাডির নিয়মকে ভেঙে একটা ভাঙা কাজকে কাঞ্চন ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম ও শুধু আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, ভালোবাসেনি। আশিস! তোমার এই আশিসের চেনা পথ আজ অচেনা হয়ে গেছে বাবা, তাই সে ফিরে এসেছি তোমার আদর্শের পথে। তাই 25শে ফাল্গুন তোমার মনোনীত পাত্রী ওই স্নেহার সঙ্গেই হবে এই আশিসের বিয়ে। না, আর থেমে থাকলে চলবে না। আমার টাকা চাই, টাকা। কারণ টাকা না পেলে আমি আমার শুভ্রাকে পাবো না, আর শুভ্রাকে না পেলে আমার স্বপ্ন সার্থক করতে পারবো না। কিন্তু সেই টাকা আনতে গিয়ে দাদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। আইন অনুসারে সেই সম্পত্তির হকদার হয়ে গেল আমার বৌদি। কিন্তু বৌদি এখন বাড়ির বাইরে বেরিয়ে সবার উপর ছড়ি ঘুরতে চাইছে। কিন্তু না, আমি ওর প্রভুত্ব মানবো না। আমার কথা মতো যদি কাজ না করে তাহলে ওকে আমি না, এখন নয়। কিন্তু বৌদি কোথায় গেল? বৌদি, বৌদি! সে কথা আমি বলতে পারবো না রাহুল। তা পারবে কেন? দাদা মারা যাওয়ার দিন থেকে তোমরা সবাই আমার উপার্জিত টাকায় খাচ্ছ, দাচ্ছ, ফুর্তি করছো। এদিকে যে সমাজে ঠিটি পড়ে গেছে, সে খেয়াল রাখবে কেন? কেন ঢেঠি পড়ছে কেন? দাদা মারা যাওয়ার এতদিন পরেও সদবার বেশি ঘর বাহির হচ্ছে, সেদিকে নজর দিয়েছো? কি করে নজর দেব? ও তো বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। কেন থাকে? কোথায় যে কি করে বুঝতে পারছো না? পাচ্ছি রাহুল, পাচ্ছি, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারছি না। না পারলে স্নেহার বিয়ে কিন্তু ও বাড়িতে হবে না। কেন? বৌদির কেচ্ছা কেলেঙ্কারিতে একদিন হয়তো আমাদের এখান থেকে পালাতে হবে। রাহুল! হ্যাঁ মা, আমি একজনের কাছ থেকে জানতে পেরেছি বৌদি পরপুরুষ আসক্তা, চরিত্রহীনা। তাই বাড়িতে এলে ওকে বলো আগে যা করেছে করেছে, এখন থেকে যদি এখানে থাকতে হয় আমি যা বলবো তাই করতে হবে। তোর কথা মতো চলে আমার বিয়েটা শেষ পর্যন্ত হবে না রে ছোটদা। কেন? তোর বিয়ে নিয়ে কি আমাদের কোনো চিন্তা নেই? যে দুঃখী সংসারে অর্থ শোষণ করে সুখের স্বর্গ ওঠার জন্য রূপসী নায়িকাকে অ্যাডভান্স দিয়ে বসে আছে, সেই সংসারে কারোর জন্য কিচ্ছু করতে পারে না। কেন? ও কি তোর জন্য কিছু করেনি? করেছে তো, দাদার অবর্তমানে সবাইকে খাইয়ে খাওয়ার খটা দিয়েছে। সে তো দেবই। আমার খেতে হলে আমার কথা মতো চলতে হবে। বৌদিমোদা সেটা মানবে না। কি করে মানবে? ওই যে একটা চরিত্রহীনা। বলিস না, বলিস না ছোটদা, বলিস না। ওই যে বিদায় চক্রান্ত কালী লক্ষণ করে ওকে কলঙ্কিত করিস না, তাহলে হয়তো এই সংসারটা পাপের চোরা বালিতে
তলিয়ে যাবে। চুপ কর। যে মেয়ে বিধবা হয়েও সধবার বেশ ধরে ঘর বার হয় তাকে চরিত্রহীনা ছাড়া আর কি বলে? তুই যদি ওর হয়ে ওকালতি করতে আসিস তাহলে তোকে আমি আমাকে অকালিতি করতে হবে মা, কারণ ভাগ্যের পরিহাসে মা হয়ে তুমি বেঁচে থাকলে অকালে দাদা চলে গেল, তাতে বৌদি হয়ে গেল দিশেহারা। কিন্তু এই কঠিন আত্মবিশ্বাসে বৌদি যদি বাইরে বেরিয়ে দাদার ফেলে আসে কাজগুলো সমাধান করে, তাতেও তাকে চরিত্রহীনা হয় না মা, হয় কঠিন কর্তব্যে পূজারিনী। কি কর্তব্য করতে পারে বৌদি? গায়ের জমি জমা বিক্রি করে লাখ লাখ টাকা এনে দিতে পারবে? না স্বামীর চাকরিটা নিয়ে রানার মতন সংসার চালাতে পারবে? নাকি সরকারের কাছ থেকে, রেল কোম্পানির কাছ থেকে দাদার মৃত্যুর ক্ষতিপূরণের টাকা এনে তোর বিয়েটা শেষ করতে পারবে? হ্যাঁ, ওসব কিছুই পারবে না। শুধু আমার মাথায় বসে এ বাড়ির মান মর্যাদা নষ্ট করবে। দাদা কিন্তু আমি ওসব মানবো না। সেই জন্য বাড়িতে এলে তোরা ওকে আর বাড়ির বাইরে বেরোতে দিবি না। যদি দেই তাহলে ওকে আমি নিজের হাতে খুন করব। না, খুন খারাপি নয়, এইসবের জন্য দেশ এমনিতেই অশান্ত। এরপর এই পরিবারে খুন হলে মানবিকতার এক্সপ্রেসটা যে অচল হয়ে যাবে। অচল তো হয়ে গেছে। সেটা আমি সচল করার জন্য এসেছি। তুমি শক্তি না? হ্যাঁ, আমি শক্তি। বিশেষ কারণে রেলওয়ের হেডকোয়ার্টারে গিয়েছিলাম, সেখান থেকে এই চেকটা নিয়ে এসেছি। ইয়েস, রানারদার মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ রেল কোম্পানি 5 লাখ টাকার চেক পাঠিয়েছে। 5 লাখ টাকা? হ্যাঁ, সত্যি 5 লাখ টাকা। দাও, চেকটা আমাকে দাও। তার আগে এই কাগজ একটা সই করতে হবে। চিন্তা নাই, আমি সই করে দিচ্ছি। তাই করো মা, তাই করো। চেকটা নিয়ে আমি এখনই ব্যাংকে জমা দিয়ে আসবো। 15 দিনের মধ্যে ক্যাশ পেয়ে যাবো, ক্যাশ। সেই ক্যাশ পেলে তুই তো 2 দিনের মধ্যে ফুটিয়ে দিবি। তাছাড়া ওই টাকা বৌদির পাবো, স্বামীর জীবন বিনিময় পাচ্ছে। ওই টাকাটা পেলে বৌদির বাকি জীবনটা কোনো রকম কেটে যাবে। তুই চুপ কর। আমি এখন এ ঘরের মালিক, আমি যা বলবো তাই করতে হবে। সত্যি কথা বলতে কি, আইন কিন্তু সেটা মানবে না, তাই আপনার সইটাও কাজে লাগবে না। কারণ স্বামীর সম্পত্তির একমাত্র হকদার তার স্ত্রী, কাজে বৌদির সইটা দরকার। ওহো, বৌদি যে এই সময় কোথায় গেল বুঝতেই পারছি না। বৌদি, বৌদি, বৌমা, বৌমা। কি ব্যাপার, আজ হঠাৎ দরদি গলায় ডাকছেন যে? ও মা গো, এতক্ষণ কোথায় ছিলে মা? আপনার ছেলে যেই কাজটা করে যেতে পারেনি, স্নেহার ভেঙে যাওয়া বিয়েটা জোড়া লাগানোর জন্য আমি অরিন্দম রায়চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে সাকরার দোকানে গিয়ে আমার সামান্য গয়না নতুন করে গড়িয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। দেরি করে এসে তুমি যে তোমার মান নষ্ট করেছো, নিজের গায়ে লাগিয়েছো কলঙ্কির কালি। সবাই কালি দিল, আমার মনে কালি নেই বোন। কিন্তু ঠাকুরপো, না না, ওকে আর কিছু বলতে হবে না। যা করেছো ঠিকই করেছো, ভালোই করেছো মা। ভালো কি মা, বৌদি এ ঘরের লক্ষ্মী। এতদিন দাদা আমাদের ভালো করতো, এখন থেকে বৌদি আমাদের সবকিছু ভালো করবে। ঠাকুরপো, সেই জন্য তো বলছি, ওই কাগজে সই করে ক্ষতিপূরণের টাকাটা নিয়ে নাও। টাকা? কিসের টাকা? তোমার স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণের 5 লাখ টাকা মা। 5 লাখ টাকা? হ্যাঁ বৌদি, এই ডেথ সার্টিফিকেটে সই করে আপনি আপনার স্বামীর মৃত্যু স্বীকার করুন, তবেই চেকটা আমি আপনার হাতে তুলে দেবো। সত্যি? নাও বাবা নাও, চেকটা হাতে নাও। না, ওই চেকটা আমি নিতে পারবো না। ডেথ সার্টিফিকেটে সইটা করে না, দাও। ডেথ সার্টিফিকেটে সই করে 5 লক্ষ টাকা চেকটা আমি নিতে পারবো না। আমি জানি আমার স্বামী বেঁচে আছে, একদিন আমার কাছে ফিরে আসবে। তার জন্য আমি 12টা বছর অপেক্ষা করব। আর এই 12টা বছর তোমরা আমাকে এই টাকার কথা কেউ বলো না। তোমরা আমাকে এইটুকু দয়া করো, শুধু এইটুকু দয়া করো। দয়া করার ক্ষমতা আমার নেই বৌদি, তাই আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি ও যেন আপনার বিশ্বাসের মর্যাদা দেয়। আর কিছু নয় বৌদি, আর কিছু নয়। শক্তি, শক্তি তোমার সত্যিকারের, গোপন উদ্দেশ্যের টের না পেয়ে চলে গেল। তুমি নষ্টামি জানতাম, কিন্তু মৃত স্বামীকে দিয়ে রেখে এতগুলো টাকা যে পায়ে ছেলে নষ্টামি করবে এ আমি প্রথম জানলাম। ভুল, টাকা ফিরে দিয়ে বৌদি কারো জীবনটাকে নষ্ট করেনি, বরং টাকার সন্ধানে আমরা দাদাকে গ্রামে যেতে দিই আমরা এই বৌদির জীবনটাকে নষ্ট করে দিয়েছি। বৌদি স্বার্থের নেশায় একটু আগে চেনা মুখগুলো কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে। দাদা বেঁচে থাকতে আমরা তাকে চুচে খেয়ে ছিপড়ে করে দিও, মরার পরেও সেই ছিপড়ে দিয়ে
বৌদি বানি আমরা আরামে শুতে চেয়েছিলাম, আজকে তার মৃত্যু নিয়ে আমরা সবাই ব্যবসায় নেমেছি। 21 শতাব্দীর খোলা বাজারে আমার দাদা আজলি নামের প্রোডাকশন, সেই প্রোডাকশনকে তুমি নিলাম হতে দিও না বৌদি, তুমি নিলাম হতে দিও না। না, আমি নিলামতে দেব না। এই সংকল্প আমি অটুট থাকবো, কারণ এই আমার সবরের প্রতিজ্ঞা। ওই প্রতিজ্ঞা এ বাড়িতে থেকে চলবে না। কেন, কি করবে তুমি? তোমার মতো বদ চরিত্র মেয়েকে আমি বাড়ি থেকে ঝাঁটা মেরে বের করে দেবো। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। বেরিয়ে যা। এ বাড়ির অন্ন তুমি মুখে তুলবে না। আজ থেকে চিরদিনের মতো আমার মুখের মধ্যে দরজাটা বন্ধ করে চলে যাবেন না। আমাকে একটিবার ভেতরে যেতে দিন, ভেতর থেকে ওর ছবিটা নিতে দিন। বিশ্বাস করো, প্রত্যেক দিন ওর ছবিটা না দেখলে আমি যে মরে যাব, আমি যে মরে যাব, মরে যাব। बरसों बीत गए, हम दो मिले बिछड़े, बरसों बीत गए, हम दो मिले बिछड़े, गगन से चमके बीते समय की रेखा, मैंने तुमको देखा, मन संगिया मिटानी में आशा और निराशा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा प्यासा। না, না পথিক না, ওই গান তুমি আমাকে শুনিও না। বিশ্বাস করো, এই বিশাল পৃথিবীতে আমার যে কেউ নেই, কিচ্ছু নেই। আমি যে বড় একা, বড় একা, বড় একা। ভুল, আমি তো তোমার কাছে আছি। কে? কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? চোখ দুটো তো চেনা চেনা মনে হচ্ছে। কোথায় সেই সরলতার ছাপ, কণ্ঠে সেই অতীতের সুরমর্জনা? বলো, বলো পথিক, বলো, এই চেনা পৃথিবীতে কে তুমি এলে অচেনা পথে? আমি যে তোমার স্বামী রানার। কি স্বপ্ন না সত্যি? সত্যি রাখি, সত্যি। আমাকে তুমি স্পর্শ করে দেখো, আমাকে তোমার চেনা চেনা মনে হচ্ছে কিনা? চেনা চেনা তো মনে হচ্ছে, তবে স্পর্শ করার আগে এই ঘড়িটা আমি তোমার হাতে পরিয়ে দেবো। রাখি, জানো কি ব্যাপার? ঘড়ির কথা শুনে তুমি চমকে উঠলে কেন জানো? জানো, এই ঘড়িটা দেখে সবাই প্রমাণ করতে চেয়েছিল তুমি আর বেঁচে নেই, কিন্তু আমি জানি তুমি বেঁচে আছো, আমার কাছে ফিরে আসবে, আসবে। দাও না, দাও না, তোমার হাতটা আমি ঘড়িটা পরিয়ে দিই। না না না, কেন? কেন হতে পারে না? দাও না, আমি তোমাকে পরিয়ে দেবো। দাও না, হাতটা দাও না। না! তোমার- ট্রেন দুর্ঘটনার সময় 2 টা গাড়ি
কোন এক জল্লাদ কেটে নিয়েছে। ও ভগবান, তুমি আমার কি করলে? চিৎকার করো না রাখি, চিৎকার করো না। চিৎকার করলে সবাই জানতে পেরে যাবে যে আমি বেঁচে তোমার কাছে ফিরে এসেছি। জানুক জানুক জানুক, আমার বিশ্বাস যে সত্য সেটা সবাই জানো। সত্যিটা জানাজানি হলে তুমি যে ওই 5 লাখ টাকা পাবে না, আর ওই টাকা না পেলে স্নেহার বিয়ে দিতে পারবে না। তাই তো তোমাকে সবকিছু মেনে নিতে হবে। ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। যে ভালোবাসায় মার খেতে হয়, যে ভালোবাসায় চরিত্র না বলে গালি শুনতে হয়, সেই ভালোবাসা ব্যর্থ হয়ে যায়। কিন্তু ব্যর্থ হয়ে গেলে যে তুমি বাঁচবে না রাখি, আর ফিরে এসেও আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। আমি যে তোমাকে ফিরে পেয়ে আর হারাতে পারবো না গো। কিন্তু সরকারের খাতায় যে মৃত, একটা হাত না থাকার জন্য সমাজের চোখে যে অসহায় বিকলাঙ্গ, তাকে ফিরে পেয়ে তুমি তো নতুন করে কিছুই পাবে না রাখি। রানা, রাখি, আমার রাখি। আমি জানি তুমি আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসো, আর আমি ভালোবাসি মানুষকে। তাই তো সেই ভালোবাসাকে সফল করতে তুমি তোমার গা থেকে এই অতির চিহ্নগুলো মুছে ফেলো। মুছে ফেলে ওই 5 লাখ টাকা গ্রহণ করে সবার মঙ্গল করো রাখি। বলো রাখি তুমি করবে, বলো রাখি তুমি করবে, বলো রাখি তুমি করবে। করব। আমি তোমার কথা মতন সব কাজ করব, কারণ তুমি যে আমার ইহকালের সুখ, পরকালের পূর্ণ। তাই তোমার কথা মতন আমি আমার গা থেকে অতীত চিহ্নগুলো মুছে দিয়ে সে আর ভালো করে বিয়ে দেব। ঠাকুরপোকে বিপদ থেকে ফিরিয়ে এনে এসে এই সংসারটাকে আমি ভালোবাসায় পূর্ণ করে তুলব। রানা, কে কে ওখানে? ওরা বোধহয় এদিকে আসছে। তাহলে এখন কি করবো? আচ্ছা রাখি, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? না, টাকা পয়সা তো নেই, তবে তোমার দেবো না, এই মেডেলটা আমার কাছে আছে। তাহলে দাও দাও, ওই মেডেলটা তুমি আমাকে দাও। আর ওরা যদি এসে জিজ্ঞাসা করে তাহলে বলবে একটা ভিখারি এসেছিল, একটা অসহায় বিকলাঙ্গ পথের ভিখারি রাখি, একটা পথের ভিখারি। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। চরিত্রহীনা গণিকা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করছি। হ্যাঁ মা, আমি আমাদের নিজেদের কানে কথা বলতে শুনেছি। বল বল হারামজাদি, ওই লোকটাকে না বললে বেল দিয়ে তোর পিঠের চামড়া তুলে আমি নুন মাখিয়ে দেবো। না লাগবে, ও তো আমার ইষ্ট দেবতা। ও এসে বলে গেল আমার স্বামী সত্যি সত্যি আর বেঁচে নেই, তাই আপনার হাতে শাখাগুলো ভেঙে দিন, সিঁদুর মুছে দিন, রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে সব থেকে ডেকে আনুন, ওর ডেথ সার্টিফিকেটে সই করে ওই 5 লক্ষ টাকার চেকটা আমি নেব, আর ওই টাকা দিয়েই হবে স্নেহার আশিসের বিয়ে। ভাগ বিরোধী ভাগ। ঢাক ফ্যামিলির ফাটা ঢাক। এখন ঢাকটা না বাজে নিন, একটু মিষ্টি মুখ করুন। কেন আমি তোমার দেওয়া মিষ্টি খাবো কেন? কারণ আশিসের সঙ্গে স্নেহার বিয়ে করিয়ে ওকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে
শুভ্রাকে পাওয়ার পথটা পরিষ্কার করে দিয়েছেন। শিকারী পথ পরিষ্কার করে শিকারকে জালে ফেলার জন্য। তাই তাই লাখ লাখ টাকা নিয়ে শুভ্রা আমার সঙ্গে চালাকি করলেও জাল কেটে বেরোতে পারবে না। ওকে আমি আমার ছোবলই মারব। আর ওই চক্রান্তে জাল ছিঁড়ে অরিন্দম রায়চৌধুরীর কাছে আপনার মুখোশটা খুলে দেব। সকাল বলে চেঁচিয়ে আর আমায় ভয় দেখাতে পারবেন না মিস্টার অনন্তনাগ, বরং আমাকে ভয় করে ওই মুখোশটা ঢেকে রাখুন। আর তা না হলে একবার যদি আমি মুখোশটা খুলে দেই তাহলে এই বাড়িতে থেকে আর কোনো ছবি তৈরি করতে পারবেন না। জেলের ভেতরেই ছবি হয়ে যাবেন সিনেমা সিরিয়ালের ছবি। চলি আমি শালা বিশ্ব ত্রাস করোনা ভাইরাস, আমি সবার কপালে এঁকে দিই সর্বনাশের ছবি। যারা মৃত্যুর চিতা সাজায় তাদের তো একদিন পুড়ে মরতে হয় মিস্টার অনন্তনাগ। সেই মৃত্যুর পরে অনাজারি করতে বুঝিয়ে এতদিন পরে আমার কাছে উদয় হয়েছে শুভ্রা দেবী। আপনার কাজটা আমি সাকসেস করতে এসেছি। বিয়ে করে ফুলসজ্জার ঘরে ঢোকার পর তুমি কোনো কাজে সাকসেসফুল হবে না। হব, ওদের আমি ফুলসজ্জা হতে দেব না। ইয়েস মিস্টার অনন্তনাগ, টাকা যখন দিয়েছি তখন ফুলসজ্জা করে ঢোকার আগে আশীর্বাদী বাদ পাখির মতো থমে শুভ্রা। আমার বুঝে তারপর ওকে নিয়ে তুমি গীতা পাঠ শুরু করবে আর আমি শেষ করব। অরিন্দম রায়চৌধুরীর সম্পদ। এখন আশিসকে ক্যাচ করে হোটেলে রূপসাতে চলে এসো। ওখানে আমি তোমাকে নতুন ডান্সারের নাচ দেখাবো, গান শোনাবো, নাচ দেখাবো। এখন থেকে শুরু করো খেলা, ভানুমতির খেলা। খেলা খেলা তো আমাকে খেলতেই হবে, না হলে সিনেমার হিরোইন কিসে? চলছে খেলা চলছে। ভগবান আর মানুষ মিলে আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলছে। সেই খেলায় মরবো জেনেও আমাকে খেলতে হবে। স্নেহাকে নিয়ে জীবনের ফাঁকা সমুদ্রে মিথ্যের বালি দিয়ে সুখের বাঁধ তৈরি করে আমাকে চলতে হবে। আর শুভ্রাকে জানিয়ে দিতে হবে আশিস চৌধুরী অলরেডি ফিনিশ। না, এসব কথা আমি শুনতে চাই না। এ কি শুভ্রা, তুমি কি করব বলো? তোমাকে ভুলে আমি মুম্বাই যেতে পারলাম না। কিন্তু কেন এলে? এখন এসে আর কোনো লাভ নেই। বুঝে নিয়েছি তুমি আমার উপর ভীষণ রাগ করে আছো। অফুরন্ত ভালোবাসা থেকেই তো অনুরাগের সৃষ্টি হয়। আর সেই অনুরাগী হয় ভালোবাসার পরিমাপের কাঠে। তার মানে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই সবকিছু বাদ দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। এলেও তুমি আর আমাকে পাবে না। কেন? একটু পরে আমার বিয়ে করাবো, স্নেহার সঙ্গে হবে আমার ফুলসজ্জা। তুমি এই ফুলসজ্জার ঘরে যাবে না। তুমি আজ এখনই আমার সঙ্গে ওই হোটেল রূপসাতেই যাবে। আমার পক্ষে তা সম্ভব নয়। তাহলে আমি বিষকে আত্মহত্যা করব। না শুভ্রা, না, আমি তোমাকে মরতে দেব না। তাই তোমার হাত ধরে স্নেহার বাসর ঘরের সামনে দিয়ে আশিস যাচ্ছে হোটেল রূপসাতে। হাসছে হাসছে ফুলসজ্জার ঘরে স্বামীকে পেয়ে আমার মনটা খিলখিল করে হাসছে। আমার যে কি আনন্দ হচ্ছে। ওর মুখটা আমার খুব দেখতে ইচ্ছে করছে। ওর মাথায় হাত দিয়ে বলতে ইচ্ছে করছে, ওরে বোন, তোর বৌদি অনেক কষ্ট করে তোর বিয়ে দিয়েছে, তুই সুখী হ রে বোন, তুই সুখী হ। চোর 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 জাম্বু চোর চাপড়ে ধরেছে মাই। না না, বিশ্বাস করুন বাবু, আমি চোর নই। এত রাতে তুই এখানে কেন? একটা রজনীগন্ধার হাসি দেখবো বলে। রাস্কল! রজনীগন্ধার হাসি দেখবি? তবে দেখাচ্ছি, দেখ শালা। এই ভালো ভালো বল, এই বাড়িতে এসে তুই কি চুরি করেছিস? নইলে আমি তোকে গুলি করে মারবো। বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু চুরি করিনি। কিচ্ছু নিস নি? তাহলে হাতের মুঠোয় কি লুকিয়ে রেখেছিস? দেখা দেখা বল। না না, আমি দেখাবো না, দেখাবো না। মারবেন না। আজকের এই শুভ দিনে কেউ মারামারি করবে না, এতে যে সংসারের অমঙ্গল হবে। তুমি কি বলছো বৌমা? তোমাদের এই শুভ মঙ্গলের দিনে এই লোকটা বাড়ির ভিতরে ঢুকে কিছু একটা জিনিস চুরি করেছে। লোককে দেখে তো চোর বলে মনে হচ্ছে না। যে দেখুন, আর একটা হাত নেই, হয়তো ভিখারি হবে, কিছু খাওয়া লোভে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তুমি ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। ও চোর নয়, ও একটা ভিখিরি। ভিখিরি নয়, আস্ত ডাকাত।
হ্যাঁ, এখনো চুরির জিনিসের হাতের মুঠোয় রয়েছে। এই দেখা বলছি। দেখা কি লুকে রেখেছিস, দেখা দেখা বলছি, দেখা। আরে দেখা না রে। ও দাদা নয়, আজ তো হারাম জাদা। ওই মেডেলটা এই বাড়ি থেকে সরিয়েছিল জাম্বু, মার পড়তেই শালা বাপ বাপ করে ফিরিয়ে দিচ্ছে মরি। যাকে যাকে সব ঝামেলা বাদ দিয়ে যাও বৌমা, তুমি ওই ফুলসজ্জার ঘরে যাও, ওখানে আশিস তোমার জন্য বসে আছে। ফুলসজ্জার ঘরে নেই বাবা। কোথায় গেছে সে? কোথায় আর যাবে, ওই শুভ্রার সঙ্গে হোটেল রূপসাতে গেছে বোধহয়। What? এসব জেনেও তুমি ওকে বাধা দিলে না? মরুভূমির বুকে ঝড় উঠলে তাকে যেমন থামানো যায় না, তেমনি জোর করে বিয়ে দেওয়ার পরিণতি এই হয় জাম্বো। Shut up! জাম্বু! মুখ সামলে কথা বলবে। আমি কি করলাম? আশিসকে কেউ জোর করে বিয়ে দেয়নি, জাম্বু! নিজের সম্মতিতেই ওর বিয়ে হয়েছে। কি বলছো জাম্বু? না! জাম্বু! বিয়ের পর ওর এই বেয়াদবি আমি কিছুতেই বরদাস্ত করবো না। না! শোনো অন্ত, বলুন। তুমি গাড়ি বের করতে হ্যাঁ, পারো, বের করছি। আর সেই গাড়িতে তোলো গুলি আর বন্ধু। হ্যাঁ, শালা, আজ আমি ওদের দুজনকে গুলি করে মারবো। করগুলি তবু শুভ্রাকে আমি ভুলতে পারবো না, ওর কাছে আমাকে যেতেই হবে। ছি 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 ছি, তুমি আমার ছেলে হয়ে এই নববধূর সামনে একই উদাহরণ তুমি রাখলে। ফুলসজ্জার ফুলগুলোকে দু পায়ে মারিয়ে দিয়ে কেন কেন তুমি এই সোনার প্রতিমাকে বিবর্ণ করে দিলে? বাবা না, আমি কারোর বাবা নই, আমি এই সংসারের কর্তা। তাই আমার লাস্ট ওয়ার্নিং, এই চার দেওয়ালের মধ্যে কারো দ্বারা কেউ যদি কাঁদে, তাকে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবা ইয়েস, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। বাবা বাবার থাবায় বোবা হয়ে দাবার চালে এক্ষুনি তুমি হেরে যেও না ভাগ্নে। আরে আমি তো আছি তোমার পাশে, তোমার চিন্তাটা কি বলো, তোমার চিন্তাটা কি? আরে আমি অনন্ত নাগ, ওই নাগ ফ্যামিলির ড্যাঙ্কু ডাকুর ফাটাটা। আমি এখান থেকে ভাগবো না, মিস্টার অনন্তনাগ। না, তার আর কোনো প্রয়োজন নেই, তুমি এই ঘরেই থাকো, আমি আসছি। কোথায় যাবে? হোটেলের সাথে? হ্যাঁ, ওই শুভ্রাকে সিনেমার উঠতি নায়িকা আমার সঙ্গে অভিনয় করে। আপনি ওকে ভালোবাসেন? মিথ্যে বলবো না, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ওকে ভালোবাসেন তো তাহলে আমাকে বিয়ে করলেন কেন? ওর একটা কথা ভুলের জন্য বাবার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু পরে জানতে পারলাম ও সম্পূর্ণ নির্দোষ। এক্ষেত্রে আমার কি দোষ বলুন তো? না, তোমার কোনো দোষ নেই, ঠকানোর কোনো প্রশ্নই নেই। আসলে আমার মনে হয়েছিল প্রেমিকা ছাড়া কারো দেহ ভোগ করা মহাপাপ, তাই পূর্ণ স্ত্রী হিসেবে আমি তোমাকে কোনোদিনও গ্রহণ করতে পারবো না। আপনি কি বলছেন? অগ্নি সাক্ষী করে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছেন, তাই আজ আপনার শিক্ষা আমাকে আপনার কাছ থেকে চিরদিনের জন্য অনেক দূরে সরিয়ে রাখবে। আর আমি কিসের জোরে শাখা সুদূরে বহন করব বলতে পারেন? স্নেহা! ডাকবেন না! ওই নাম ধরে ডেকে আমাকে বিচলিত করবেন না। আপনি যা স্বপ্নমাখা হৃদয়টাকে খুন করলেন, নাম ধরে ডেকে তাকে আর বিবেকের দংশনে চালাবেন না। আপনি আপনি এখান থেকে চলে যান। আর যাওয়ার সময় একটা কথা শুনে যান, আপনার স্ত্রী হিসাবে যখন এখানে এসে পড়েছি, আপনাকে সুখী করা আমার কর্তব্য। তাই স্ত্রীর দাবি নিয়ে আপনার সামনে কোনোদিনও দাঁড়াবো না। বাইরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। আমি স্বামীকে সুখী করতে পেরেছি, শাখা সুদূরের মর্যাদা রাখতে পেরেছি। দাদা বৌদির ভালোবাসা স্নেহা! আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। স্নেহা! কাঁদবে না, কাঁদবে না। অনন্তনাগের নাগপাশে বন্দী হয়ে রায়চৌধুরী বাড়ি এবং রানার সেনের বাড়ির কোনো মানুষ আর কাঁদবে না। একবার যখন ত্যাগের গেরুয়া গায়ে চাপিয়েছি, তখন নেংটি ইঁদুরের মতো ওর নাগপাশ আমি কেচং করে কেটে দেবো। সেই জন্যই তো ভর সন্ধ্যেবেলা এখানে ঢুকে রাখি সেনের সঙ্গে দেখা করে আমি সব কথা পাকা করে ফেলেছি। এবার এখান থেকে বেরিয়ে সোজা হোটেলের রূপসাতে পৌঁছতে পারলেই
নাগের ফাটা ঢাক হয়ে যাবে চিচিং ফাট। সে ভাগ তুমি পাবে না। এতদিন পরে রাহুলের চক্রব্যূহে যখন পড়েছো, এখন তোমার দেহটাকে কুচি কুচি করে কেটে বৌদির মতো পাপিনিকে এ বাড়ি থেকে তাড়াবো। গুরু কৃপাহি কেবলম। ও কাজ তুমি করো না বৎস, তাহলে তুমি হয়ে যাবে মহস্য। তার চেয়ে আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। মা, তুমি তাড়াতাড়ি বৌদিকে নিয়ে এসো। এতদিন পরে আসল মাল ধরা পড়ে গেছে। মাল? কোন মাল ধরা পড়েছে রাহুল? বৌদির নাগর। নাগর নই, দয়ার সাগর। প্রতি রাতে এই নাগরের কথাবার্তা আমরা শুনতাম। এই সেই হারামজাদা। হারামজাদা কি? আমি তো আস্ত গাধা। এই গাধাটা বৌদির ঘরের সামনে দাঁড়িয়ে বৌদিকে ইশারা করে ডাকছিল। আমি হাতে নাতে ধরে ফেলেছি। মিথ্যা, এটা মিথ্যা কথা। চুপ কর হারামজাদা। এই বয়সে জাল সন্ন্যাসী সেজে আমার বিধবা বৌমাকে ডাকতে তো লজ্জা লাগলো না? কি করে লাগবে? গরম দুধ যদি গন্ধ ছড়িয়ে হুলো বেড়ালকে ডাকে, বেড়াল কি না এসে থাকতে পারে? না 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 না, আমি সে দুধ খেতে আসি না। আসো, তুমিই বৌদির সেই রসের নাগর। তুমি প্রতি রাতে বৌমার সঙ্গে ফষ্টি নষ্টি করো। তুমিই বৌদির সেই অলক্ষ্য বিধাতা। তোমার দ্বারাই বৌদি আজ অন্তঃসত্ত্বা। না না না, এই মিথ্যা, এ আমার নামে গভীর চক্রান্ত। তাই যদি হয় তাহলে ওই জাল সন্ন্যাসী দুটো গালে জুতো বসালে না কেন? বাসন মাজা, কাপড় কাচা, এমনকি আমার জুতো ব্রাশ করা মানে চাকরানির কাজগুলো ফেলে রেখে এতদিন পরে তুমি অন্তঃসত্ত্বা কেন? স্বামীর জীবনের বিনিময়ে টাকাটা পেয়ে আমার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। এতদিন তো বেশ লক্ষ্মী ছিলেন। আজ ওটা ডাবল প্রেস করে ও লক্ষ্মী সেজে যোগ কেন? কি করব মা? লক্ষ্মীর ছাপিতে যাচ মিথ্যার ঘুণ, তার আসনটা ডুবে যাচ্ছে চক্রান্তের পাকে। কোজাগরির রাতে তার চারপাশে ডাকছে খুজু কাল পেঁচার দল। এই কাল পেঁচা ছিল বলেই আজ তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। ধরা পড়ার মতন কোনো খারাপ কাজ আমি করিনি ঠাকুরপো। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো, ওই লোকটা আসলে কে? না, জানি না। তাহলে যে লোকটা প্রতি রাতে তোমার সঙ্গে দেখা করতে আসে তার নামটা কি? না, আমি বলতে পারবো না। তার মানে তুমি স্বীকার করছো একটা পরপুরুষের সঙ্গে তোমার সম্পর্ক আছে? আছে আছে, তার নাম বলার মতন স্বাদ বা সাধ্য কোনটাই যে আমার নেই। চুপ কর হারামজাদি। এতদিন পরে নিজের মুখে যখন পাপের কথা স্বীকার করলি, এর থেকে যদি তুই মর দিস ভালো হতো। মর মর, শয়তানি মুখে রক্ত ওঠে, মর। ওরকম করলে মরবে না মা। ওর চেয়ে তুমি ওর গায়ে আগুন লাগিয়ে দাও। তা না হয় ওর গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে দাও। না হলে আমাদের যেটুকু আছে সে তো যাবেই, সাথে সাথে আমার মান সম্মান ব্যবসা সব লাটে উঠবে। না, তোমার ব্যবসা লাটে উঠবে না, বরং লাফিয়ে লাফিয়ে বাড়বে। কেমন করে? তোমার এই দেবীর মতো বৌদি যে স্বামীর অবর্তমানে সম্পত্তির অধিকারিণী হয়েছিল, তাই সেই সম্পত্তি গ্রামের এক সন্ন্যাসীকে 10 লাখ টাকা দিয়ে বিক্রি করেছিল। আর সেই সন্ন্যাসী কাগজপত্রে সই নিয়ে আমাকে 10 লাখ টাকার ক্যাশ দিয়ে পাঠালো। 10 লাখ টাকা? হ্যাঁ, এর বেশি যে সন্ন্যাসী আর দিল না। তাহলে তো ওকে হেনস্থা করা আমাদের ভুল। হ্যাঁ, মহা ভুল। না বৌদি, ক্যাশটা নাও। ওটা তুমি ঠাকুরপুকে দিয়ে দাও শক্তি। না বৌমা, ওই টাকা থেকে তুমি আমাকে হাফ টাকা দাও। না মা, একটা টাকাও তুমি পাবে না। সব টাকা আমার কাছেই থাক। দুদিন পরে তো তুমি মারা যাবে। মরার পর তোমাকে আমি চন্দন কাঠ দিয়ে পোড়াবো। সত্যি তোমার মতো ছেলে, এদের মতো মায়েদের একটা করে পাওয়া উচিত। তা একটা চিন্তা তুমি না। হ্যাঁ, 10 লাখ টাকা। ওই টাকা থেকে বৌমাকে তো কিছু টাকা দে। বেচারি বিধবা হয়েও মা হতে চলেছে। আপনাদের মারে আমার এই মানব শিশুটি পৃথিবীর মাটি স্পর্শ করবে না মা। নাই করুক, নাই করুক। তুমি প্রতিদিন এই ঘরে বসে পরপুরুষের ভজনা করে কৃতার্থ হও। ঠাকুরপো, আর আমি ততক্ষণে ছবি করি, ভোগ বিলাস আর সুখের ছবি। ওই ছবি তুমি কোনোদিনও করতে পারবে না। যে স্বার্থের জন্য অপরের ছবির মতো জীবনটাকে নষ্ট করে দেয়, তার ছবি কোনোদিন সুখী হয় না, হতে পারে না। শক্তি নয়, শয়তান। রাহুল মানুষ নয়, রাহু। টাকার ফানসে ওই রাহুটার মুখ বন্ধ করলেও তোর মতন হারামজাদিকে আমি এই বাড়িতে থাকতে দেব না। যা,
বাড়ি থেকে তুই দূর হয়ে যা। এই বাড়ি থেকে আমি দূর হয়ে যেতাম, কিন্তু মানুষটার হাত ভালো করার জন্য অশেষ কান্নার তার খুলে গেল। আমাকে যে এই বাড়িতেই থাকতে হবে। কিন্তু থাকলেও তুমি যে আমার হাত কোনোদিনও ভালো করতে পারবে না রাখি। এখানে থেকে লাঞ্ছনা গঞ্জনা আর চোখের জলে ডুবে যাবে, কারণ আমি যে কান্নার কুলহীন সাগর হয়ে তোমার কাছে ফিরে এসেছি। না গো না, তুমি যে আমার সান্ত্বনার আশ্রয় হয়ে ফিরে এসেছো। তাই তুমি নার্সিংহোমে গিয়ে সমস্ত কথাবার্তা ফাইনাল করে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করে এসেছি। জন রবার্ট তোমার কৃত্রিম হাত প্রতিস্থাপন করবেন। কিন্তু কৃত্রিম হাত দিয়ে যে কোনো কাজ করা যায় না রাখি। সুধা চন্দন যদি কৃত্রিম পায়ে নাচ গান করতে পারে, তাহলে তুমিও তো নতুন করে বাঁচতে পারো। কিন্তু তার জন্য যে অনেক টাকার দরকার। এই ব্যবস্থা আমি করব। কেমন করে রাখি, কেমন করে? তুমি তো তোমার সব সম্পত্তি বিক্রির টাকা রাহুলের হাতে তুলে দিয়েছো। প্রয়োজন আমি হোটেলে নাচবো। কিন্তু তাহলে যে আমি বাঁচবো না রাখি। না, আমি সুস্থ হয়ে ফিরে এলে সরকারি টাকা সব ফেরত দিয়ে দিতে হবে। আমি মাথায় তুলে নেব। কেন রাখি, কেন? কারণ তোমাকে তো আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আর তুমি ভালোবাসো মানুষকে। সেই ভালোবাসার প্রতিদানে আমার এই কথা যে তোমাকে রাখতেই হবে। কিন্তু আমি মানলেও রাহুল যে তা মানবে না। কেন? কারণ সে যে তার সব টাকা এর মধ্যে শুভ্রাকে দিয়ে দিয়েছে। ওই শুভ্রাই ওকে ডিনাই করবে। ফুলসজ্জার রাতে বোনটাকে ছেড়ে আশিস ওই শুভ্রাকে বিয়ে করার জন্য ছুটে গেছে হোটেল রূপসাতে। আশিস পুনরায় তোমার বোনের পা ধরে ক্ষমা চাইবে। কেমন করে রাখি, কেমন আমি করে? তোমাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে যাবো এখন হোটেল রূপসাতে। না রাখি না, আমি তোমাকে ওখানে যেতে দেবো না। না না না, যেতে আমাকে হবে। না গেলে তোমার বোনটা ফুলসজ্জা করে হাউ হাউ করে কাঁদবে। তোমার ভাই সর্বসারিয়ে পথে পথে ঘুরে বেড়াবে। শয়তানগুলো শয়তানি করে পার পেয়ে যাবে। সবার সামনে অনন্ত নাগের ফাটা ডাক্তার ফাটিয়ে শুভ্রার লোভের ঘরটাকে ভেঙে দিয়ে এই রাখি সেন পাখিও ছুটে যাবে হোটেল রূপসাতে। পাখি? ইয়েস। তাই অনন্তনাগ যেখানেই থাকুক না কেন সেখানেই চললো ও নতুন সিনেমার নায়িকা মিস পাখি। পাখি? কাটবে না রে, কাটবে না রে, তোদের দুঃখের কাল কোনোদিনও কাটবে না। যতদিন এই অনন্তের ফাটা ঢাক বাজবে তোদের জীবনটা যন্ত্রণা নীল হয়ে যাবে না। তুমি শুভ্রা কোন হোটেল রূপসাতে আসছে না কেন? ডবল দাম না পেলে আমি কিন্তু ডুপ্লিকেট কাজ করতে পারবো না মিস্টার অনন্ত না। নাক ফ্যামিলির ফাটা ঢাক, সে ঢাকের শব্দে কোণের সাথে সজ্জিত হয়ে তুমি তো এখানে চলে এসেছো। তাহলে আমার সাথে চালাকি করছে কেন? মানি মাইরি বলছি, তোমাকে এই সাজে দেখে না শালা আমার বিয়ে করতে ইচ্ছে করছে। কিন্তু আমার ভাগনার কপাল, হ্যাঁ গো তোমার দিব্যি আমার ভাগনার কপাল, তোমার মতো আমার লাল গোলাপ পাবে। কিন্তু আমি কি পাবো? আশিসের বিবাহিত স্ত্রীর অভিশাপ, সে আর বাপের বাড়ির লোকের ঘৃণা। ওই অভিশাপ ঘৃণা তুৎকারকে আমি রাখি সেনের ঘাড়ে ফেলে দিয়েছি। এখন আসি জেলিওর সঙ্গে মালা বদল করে স্নেহা বৌমাকে বাড়ি থেকে বের করে দাও। যদি ওই কাজটা না করে ভাগ বিরোধী ভাগ। এখন রাই কিশোরী সেজে ভাগনা কেষ্টকে ক্যাপচার করে তোমার মুসল পর্বটা শুরু করে দাও, কারণ ওই যদু বংশ ধ্বংস না হলে
এই মৃতবোধ কংস যে শান্তি পাবে না গো। শান্তি, মহা শান্তি। শান্তি নেই, শান্তি নেই। সবাইকে যারা মারে তারা কেন্দ্রের মধ্যে হয়, শেষ হতে হয়। একজনের শেষ হলে আরেকজনে কিন্তু শুরু হয় মিস সুব্রা। আরে রাহুল, তুমি হঠাৎ হোটেলের সাথে কি করবো বলো, এতদিন টাকা টান ছিল, আজ টাকা পেয়েছি তাই তোমার কাছে ছুটে এসেছি। তাই নাকি? ইয়েস ইয়েস সুব্রা, আমার ছবির সবকিছু কমপ্লিট। আজ রাতে ইনডোর শুটিং, আমি হিরো তুমি হিরোইন। না, তোমার আর কোনো ছবি নেই, আমি আর কাজ করব না। ও বুঝেছি, সকাল আশিস তোমাকে টাকা দিয়ে বস করেছে। ও তাতে কি হয়েছে? সামান্য কিছু টাকা, একটা নেকলেস দিয়ে তুমি আমাকে কিনতে চাও নাকি? সামান্য নয় সুব্রা, সামান্য নয়। আমি তোমাকে এই 10 লাখ টাকার অ্যাটাচমেন্ট দিয়ে যাচ্ছি। রাহুল, তুমি ওদের ভুলে আমার সঙ্গে যাওয়ার জন্য বেরিয়ে এসো। আমি হোটেলের সামনে গাড়িতে অপেক্ষা করছি। রাহুল, ওকে? রাহুল, একটা নায়িকা যৌবনের মূল্য লাখ লাখ টাকা, আর এই টাকাটা নিয়ে আমাকে অভিনয় করতে হয়, না হলে মিটবে না আমার মনের জ্বালা। কেউ চিনতে পারবে না শুভ্রা আসলে কে। কেউ না চিনতে পারলো, আমি তোকে চিনে ফেলেছি রে বোন। আপনি কে? ধরে নে তোর একটা ভিখারি দিদি তোর কাছে ভিক্ষা চাইতে এসেছে। ভিক্ষা দেব আপনাকে? রাহুল আর আশিসের জীবন ও সম্পদ। না, ও সব আমি কিছুই দিতে পারবো না। রাহুলকে ফিরিয়ে না দিলে ওর বাড়িতে না খেতে মরবে, আর আশিস ফিরে না গেলে ও স্ত্রী পুরুষদের করে আত্মহত্যা করবে। তাতে আমার কি? এই কথা বলতে তো লজ্জা করলো না? আপনি আমাকে মারলেন? মারলাম। কোন অধিকারে? দিদির অধিকারে। দিদির অধিকারে? হ্যাঁ, তবে অধিকারটা ফলালাম শুভ্রার কাছে নয়, অধিকারটা ফলালাম সবিতার কাছে। সবিতা নেই? আছে আছে আছে। শ্যামলা গায়ে নিষ্কাপন ব্রাহ্মণ হরি ঠাকুরের 2 মেয়ে কবিতা আর সবিতা। কবিতা ভালোবাসতো ওই গায়ে বদমাইশ ছেলে চাঁদুকে, কিন্তু চাঁদুর দায় সবিতা অন্তঃসত্ত্ব হয়ে পড়ায় হরি ঠাকুর 2 মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছিল। সবিতা মারা গেলেও সবিতা মরেনি। কি করে মরবি? তুই যখন নদীর জলে ঝাঁপ দিতে যাচ্ছিলি তখন নাচনি বালি মেয়ে তোর হাতে 5,000 টাকা দিয়ে তোকে শহরে পালিয়ে যেতে বলেছিল। এই টাকাটা নিয়ে আমি এই জায়গাতে উঠেছি, কিন্তু আপনি আমি যে তো সেই নাচনি বালি দিদি রাখি রে বোন, আমি যে তো সেই নাচনি বালি দিদি রাখি। সুবাদে তার কাটা হাতকে ভালো করার জন্য এই হোটেলে নাচতে এসেছি। রাহুল আর আশিসের ভিক্ষা চাইতে এসেছি, কারণ রাহুল আমার দেও আর আশিস আমার ননদের বউ। তুমি কি করলে? মানবী দেবীর মতো যে আমাকে বাঁচার মন্ত্র দিয়েছিল, আমাকে দিয়ে তুমি তারই ক্ষতি করালে। শুভ্রা, ভুল যখন বুঝতে পেরেছিস তখন আবার আগের জায়গায় ফিরে আয়। আর একটা কথা সব সময় মনে রাখবি, প্রতিটি মানুষের জীবন গঙ্গার মতন বহমান একটা নদী। নদীর এক কুল যেমন গড়ে, আবার আরেক কুল ভাঙে। বুকের ভেতর জেগে ওঠা বালু চড়ে ফুলের বাগানও হয়। ওই নদীতে মানুষ যেমন পার হয়ে আবার দেবদেবীর ঘটও ভর্তি হয়। তুই তো দেহ ঘট ভরে তোল, তুইও পুজো পাবি। কিন্তু অনন্ত নাগ তোমাকে পুজো পেতে দেবে না। জানি জানি জানি, সার্থকের মুখে সব কথা শুনে আমি এখানে এসেছি। তবে অনন্ত নাগ চাঁদু কিনা জানি না। যদি চাঁদু হয় তাহলে আমি ওকে ছাড়বো না। তাই এখন আমি চললাম রিসেপশন হলে। দিদি, আজ আমি ওকে নাচ দেখাবো, হেলকি নাচ। রাখি দে, আমার কথাটা শুনে যাও। নাকের নাক পাশে তুমি বন্দি হতে যেও না। রাখি দে, রাখি দে আমার কথাটা। আরে রাখি দি বলে কাকে ডাকছো? ওই রাখি তো রানার সেনের স্ত্রী। ওর স্বামী হাত ভালো করার জন্য হোটেলে নাচতেছে, আমার চরিত্রের পরিবর্তন করে গেছে। চরিত্রের পরিবর্তন? আর 5টা সংলাপের মতো এটাও কি তোমার অভিনয়ের সংলাপ নাকি? তাই যদি হয়ে থাকে তাহলে তুমি ওকে ঘেন্না করবে সকাল। ঘেন্নার কোনো প্রশ্নই নেই, কারণ ভালোবাসা কারো চরিত্রকে ভালোবাসে না, সে ভালোবাসে তার হৃদয়কে, তার অন্তরকে। সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও, আমাকে একান্ত আপন করে নাও। তুমি কি বলছো শুভ্রা? আমি ঠিকই বলছি সকাল, আমি ঠিকই বলছি। দাও তাড়াতাড়ি সিঁদুরটা আমাকে পরিয়ে দাও সকাল, পরিয়ে দাও। বেশ,
তবে তাই হোক, এই আমি আমার রক্ত দিয়ে তোমার সাথে রাগিয়ে দিলাম। আজ থেকে তুমি হলে আমার প্রেমপত্নী। পত্নী হলেও প্রেমের খানে হবে না। কেন? আমাদের এখনই যেতে হবে হোটেল রূপসাতে। হোটেলের রূপসারায় ড্যান্সিং হলে জ্বলে উঠেছে একাধিক নিয়নের আলো, কারণ এখানে একটু পরে শুভ্রার সঙ্গে আশিসের হবে বিয়ে, আর তারই অনারে আজকে এই পার্টির ব্যবস্থা করা হয়েছে। ওই ডান্সের কনসার্ট শুরু হয়ে গেছে। জেন্টলম্যান, এখন আপনাদের দিলের মোজ জমি দিতে মঞ্চে আসছে রাতের বিউটি কুইন ড্যান্সার মিস পাখি। তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে গো। ধাক্কা মেরে ফেলে দিলাম? এতদিন তো আপনি অনেককে ধাক্কা মেরে নিচে ফেলেছেন মিস্টার অনন্তনাথ। আচ্ছা নিজে ধাক্কা খেয়ে নিচে পড়ে দেখুন ধাক্কা লাগলে কেমন লাগে। তাই বলে দাদার মতো লোহপিণ্ডকে ধাক্কা? তোমার পা ভাঙেনি তো মা? ধাক্কা খেলাম আমি, আর নুয়ে পড়ে পা দেখছে ওর। এই মালটাকে কোত্থেকে এনেছিস? আর তো কোত্থেকে আবার? তুমি সোনাগাছি থেকে আনতে বলেছিলে? ওকে আমি জঙ্গলমহল থেকে তুলে এ শালা মাওবাদী বলে মনে হয়, তাই ধাক্কাটা প্রথমেই দিল। শেষ ধাক্কাটাও দেব? পারবে না, কারণ এখানে শুভ্রার সঙ্গে আশিসের বিয়ে হবে। হবে নয়, বিয়ে আমাদের হয়েই গেছে। শেষে শালাই অপকণ্ডকটাকে বিয়ে করে আমার সব প্ল্যান নষ্ট করে দিলে মর্রি। সকালের দেওয়া সিঁদুর শুভ্রার স্মৃতিতে দেখে মাথাটা একবারে ঘুরে গেছে। আর যার টাকা নিয়ে প্ল্যান করেছিলে তার টাকাটা কিন্তু অরিন্দম রায়চৌধুরীর হাতে পৌঁছে গেছে। না, এ হতে পারে না। কি হলো আশিস, টাকা ফেরতের কথা শুনে আর শুভ্রা স্মৃতিতে সিঁদুর দেখে তুমি এমন আপসেট হয়ে পড়লে কেন? যে অন্যের স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে ঠকায়, সে ওর স্মৃতিতে সিঁদুর দেখে আপসেট হয়ে তো পড়বেই। শুধু আপসেট নয় ম্যাডাম, আপসেট নয়, ওর জন্য আমি আমার মান সম্মান বংশ মর্যাদা হারিয়ে ফেলেছি বিবাহিত স্ত্রীর ভালোবাসা। যাদ অভিনেত্রী সুজার অভিনয় আমি ব্যর্থ। যে পুরুষ বিবাহিত স্ত্রীকে ছেড়ে অভিনেত্রীর পেছনে ছুটে তাকে ফিরিয়ে দিতে পেরে আমার অভিনয় জীবন ধন্য। এই সুন্দর চরিত্র গায়ে হাত দিলে না হাতটা ভেঙে গুড়িয়ে দেবো। যাও, গো ব্যাক। যাচ্ছি, তবে যাত্রা একটা কথা বলে যাচ্ছি, এত বড় ষড়যন্ত্রের শিকার না করে যে দেবী আমার পূজার অর্ঘ্য নিয়ে বসে আছে তার কাছেই তুমি আমাকে থাকতে দিতে পারতে আশিস। কিন্তু তুমি তোমার রূপের মোহিনী মায় আমাকে একেবারে শেষ করে দিলে আশিস। তাই এদেশের যুব সমাজের কাছে আমি চিৎকার করে বলছি আশিস, তারা যেন কেউ কোনোদিন তোমার মতো মেয়েকে বিশ্বাস না করে। আশিস। আশিস চৌধুরী অলরেডি ফিনিশ, তাই এবার তাকে জীবনের কাছ থেকে মুখ ফেরাতে হবে, আর তোমাদের মতো মেয়েদের কাছে স্বর্গটাকে ভাঙতে আমি। আশিস। আশিস, আশিস। ডাকিস না, তুই যা করেছিস ঠিক করেছিস। তাহলে এখন আমি যেটা করব সেটাও ঠিক হবে? তুমি কিচ্ছু করতে পারবে না চাঁদু। রূপে অন্ত, রূপে অনন্ত না। চিনে ফেলেছো দেখছি, আমি অনন্ত না, না ফ্যামিলির ফাটা ঢাক। তবে ভাগ বিরোধী। ভাগ। আমি থাকতে তুমি তা করতে পারবে না। রাখি সেনকে নিয়ে এসে তোমার সব উদ্দেশ্য সবাইকে জানিয়ে দিয়ে আমি যেমন সার্থক হয়েছি তেমনি শেষেও গুলি খেয়ে মর শালা। আশিস বাঁচবে না। ফুল স্পিডে গাড়ি চালিয়ে লরির সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এক্ষুনি হসপিটালে যাব। আমার জীবন দিয়ে হলো আমি বাঁচাবো। আমার ভালোবাসার প্রতিজ্ঞা। তাতে বোধহয় টিকবে না। আমি আর অভিনয় করব না। তোমার দেওয়া সবকিছুর অ্যাটাচিটা নিয়ে তুমি ফিরে যাও দাদা। দাদা? হ্যাঁ রাহুল, ওকে আমি বিয়ে করেছি। খোকা,
যে শুভ্রাকে সৃষ্টি করে গেছে সে আর কেউ নয় দাদা, তোমার ছোট্ট বোন, আমার ছোট্ট বোন। বেশ, এই মিলন পর্ব যে ঘটালো এত সুন্দর, সে আজ আশিসকে বাঁচাতে ছুটে গেল হসপিটালে। তাই আমাদের একটাই কাজ, তাকে সাহায্য করে আশিসকে সুস্থ করে তোলা। তাই আমাদের কণ্ঠে এখন একটাই আওয়াজ, আশিস। অন্যায় করিনি, কেন তো আমি কাউকে ঠকাইনি। আমার খারাপ কাজের জন্য কেউ আমাকে অপরাধী বলেনি। তাহলে না না, আমার ছেলের কোনো ক্ষতি হতে পারে না। ক্ষতি কিন্তু হয়ে গেছে বাবা। কি ক্ষতি হয়েছে বৌমা? আমার মাথায় অনেকগুলো টিচ করতে হয়েছে, না প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবু ডাক্তার বাবু আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন প্রাণে বেঁচে যাবে, কিন্তু দুটি চোখ। না না বৌমা না, আমি আশিসকে অন্ধ হয়ে থাকতে দেব না। আমার বাড়ি গাড়ি সমস্ত বিজনেস বিক্রি করে ওকে আমি সুস্থ করে আনবো বৌমা। আমি ওকে বাইরে নিয়ে যাব, পৃথিবীর নাম করা ডাক্তার দেখিয়ে ওকে আমি ভালো করে আনবো। অর্থ দিলেও কোনো ডাক্তার ওকে ভালো করতে পারবে না বাবা। 48 ঘন্টার মধ্যে আইবেন কিংবা মৃত মানুষ যদি তার দুটি চোখ না দান করেন, তাহলে আপনার ছেলে হাকের মতো আর দেখতে পাবে না। বলো না, বলো না বৌমা, বলো না। ভগবান আমাদের এত বড় অন্যায় করতে পারেন না। ভগবান এখন নেই বাবা, ভগবান এখন শেয়ার বাজারে বিক্রি হয়ে গেছে। স্বার্থের জন্য মস্তান আর শয়তান পাপের কপালে লিখে দিয়েছে সৌভাগ্যের স্বর্ণ তিলক। তাই আমাদের মতো মানুষের সততা আর সরলতার পুরস্কার শুধু চোখের জল আর আপনার ছেলে। বাবা, আমি আশিসকে অন্ধ হয়ে থাকতে দেব না। আমি আজই কাগজে বিজ্ঞাপন দেব। আমার যা কিছু আছে সব কিছু বিকিয়ে দিয়ে আমিও দৃষ্টি ফিরিয়ে আনবো। জাম্বু, তার আগে ফাইলটা একটা সই করে দাও তো জাম্বু, কারণ কালকার লেবেলটা পেমেন্ট না পেয়ে কারখানায় আগুন ধরে দিতে পারে। মায়েরই বলছি সইটা করে দাও। আঘাত, আঘাতের পর আঘাত আমি আর সহ্য করতে পারছি না। ও সব ফালতু কথা ছাড়ো না, দাও দাও সই করে দাও। ফাইলটা দাও। না, এই পেপারে স্যার সই করবেন না। কেন? এটা তো লেবার পেমেন্টের ফাইল। হ্যাঁ তো না তো, এটা তো স্যারের স্থাবর অস্থাবর সম্পত্তির উইল। উইল? আমার উইল? হ্যাঁ বাবা, উইল। এতে লেখা আছে আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার একমাত্র শ্যালক অনন্তনাগকে দান করলেন। অন্ত নয়, ওর আসল নাম চাঁদো, একটা মেয়ে পাচারকারী শয়তান। আপনার অন্তিম অবস্থা করবার জন্য এখানে অনন্ত নাগ সেজে এসেছিল। জাম্বু, আমি নাগ ফ্যামিলির ফাটা ঢাক, কিন্তু ওই মেয়েটা আমার নামে মিথ্যে কেস দিচ্ছে জাম্বু। কিন্তু উইলটা তো মিথ্যে নয়। এটা না মানে আমি একটু ইয়ে করছি। চুপ কর কালসা! এতদিন দুধ কলা দিয়ে পুষে বিপদের সবাই তুই আমাকে চোবল মারতে দিয়েছিস। না, আমি তোকে আর ছাড়বো না। আজ তোকে আমি। না বাবা, আপনি মা বাবাকে সর্বস্ব দিয়ে দিন। চাই না আমি ধন সম্পত্তি, আমি শুধু চাই জীবনের শান্তি আর আশিসের দৃষ্টি। সবকিছু নিয়ে ওই দুটো জিনিস ফিরিয়ে দিন মামা বাবু, ফিরিয়ে দিন। যারা জীবনে নেয় তারা যে কিছু দেয় না বোন। আমি হসপিটালে গিয়ে তোমার স্বামীর জন্য সব ব্যবস্থা করে এসেছি। 48 ঘন্টার মধ্যেই মেডিকেল টিম গিয়ে মরণতরের চোখ তুলে নিয়ে এসে তোমার স্বামীকে বা আগের মতন ফিরিয়ে দেবে। বৌদি তুমি? আমি মানুষ, সরলের বন্ধু, আর এই শত্রু জম। ছেড়ে দাও ভাই। লাথি মেরে তোর পেট ফাটিয়ে দেবো রে হারামজাদে। আমি ওর মতলব বুঝতে পেরে আপনাদের বাঁচানোর জন্য এখানে এসেছিলাম। জানো কি দিয়ে গেলাম ভালোবাসার শুলো না। এখন আমি চললাম ওই হসপিটালে। ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। তাই তাড়াও মা, তাই তাড়াও। তা না হলে আমাদের যেটুকু অবশিষ্ট আছে সেটাও বৌদি একদিন শেষ করে দেবে। আমি বেঁচে থাকতেও পারবে না। আমাদের নেকলেস ওই ডাক্তার মানে রাহুল বাবু চেমে খপ করে পড়েছিল, তার চরিত্র পরিবর্তন করে 4 টাকা তাকে দিয়ে আমি বাঁচিয়েছি। ওই শুধু তারা তোমার পাপ কিন্তু কমবে না। পাপ? কিসের পাপ? তোমার গর্ভের ওই সন্তানটা। এই পাপের সন্তান নয়, এই যে আমার ভালোবাসার সন্তান। ওই সন্তান এই বাড়িতে ফলবে না। ওই সন্তানের ঘরে ফলানোর আগে আমরা তোমাকে ঘর থেকে বের করে দেব। না, আমি
আমি ঠিক আছি। আমি মা হচ্ছে দেখে আমার শাশুড়ি আর আমার দেওর আমাকে একটু আদর করছিল, কিন্তু আমি ডাক্তারের সঙ্গে কথা বলে মেডিকেল টিম সঙ্গে করে নিয়ে এসেছি বৌমা, কিন্তু মরণোত্তর চোখ কে দেবে? না না, আমি চোখ দেব না। আমিও দেব না। তাহলে আমি দেব। তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। তার আগে বলো তোমার ওই গর্ভের সৃষ্টিকর্তাকে। বলো বলো বলো। সব যেন প্রশ্ন। তাহলে শুনুন, এই গর্বের সৃষ্টিকর্তা এই সমাজের চোখে যে মৃত, যার ডেথ সার্টিফিকেটে সই করে এই সংসার 5 লাখ টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করার টাকা যে তোমাদের হাতে তুলে দিয়েছে, আমার কৃত্রিম হাত প্রতিস্থাপন করে গর্ভের ওই সন্তানের জন্য মরতে চলেছে, আমি সেই সন্তানের জনক রানার সেন। আপনারা ওকে কেউ স্পর্শ করবেন না। রাখি, এতদিন আমি বিধবা সেজে মাথার পেছনে সিঁদুর লাগিয়ে রেখেছিলাম, রাখি, চলে বেঁধে রেখেছিলাম শাঁখা নোয়া। রাখি, আমি আঁচল খুলে একাই ঘুমাবো। এতদিন এতদিন আপনারা ওর পরমায়ুটাকে নিয়ে বিক্রি করেছেন, কিন্তু আমি রাত 12টায় নেচে গিয়ে ওর অস্তিত্ব রক্ষা করেছি। আমি তো আপনাদের সব দিয়েছি। আজ ওর ভালোবাসাটুকু আমাকে পেতে দেন। রানা, এখানে একটু বসো না গো। কি শান্তি। রানা, কি হয়েছে? গর্ভের সন্তানটা বাস্ট করে রাখি আমাদের ছেড়ে চলে গেছে। আর ওই সন্তানটা কি ছিল জানো? টিউমার, ক্যান্সার। ওই অনন্ত নাগের লাথির ধাক্কায় টিউমারটা ফেটে রাখি আমাকে ছেড়ে চলে পারে। এইবার মেডিকেল টিম নিয়ে এসে ওর চোখ দুটো তুলে তুই আশিসকে সুস্থ করে সুখী হবো। এ বাড়ির সব সম্পত্তি নিয়ে তোমরা সুখে থাকো মা। ওর মৃতদেহটা নিয়ে আমি একাই যাবো শ্মশানে, ওর শেষ কথাটা আমি একাই শুনবো। আর এই সমাজ সংসারের প্রত্যেকটি মানুষকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবো, ভালোবেসে কি পেলাম। হারায় তোমার